Assalamu alaikum. Welcome to today's group presentation. আজকে আমরা ফোকাস করছি স্যামুয়েল টেলর কোলরিচ, ম্যাথু আর্নল্ড এবং টি.এস. এলিয়ট তাদের থিওরিগুলো কিভাবে কানেক্টেড সেটা খুঁজে বের করতে। আমরা প্রথমেই আপনাদের সাথে স্লাইডে শেয়ার করছি ম্যাথু আর্নল্ডের স্টাডি অফ পোয়েট্রি। এখান থেকে আমরা একটা বিষয়ে আমাদের আলোচনা শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে দ্য রিয়েল এস্টিমেট, হিস্টোরিক এস্টিমেট অ্যান্ড পার্সোনাল এস্টিমেট। যদি আমরা ম্যাথু আর্নল্ডের ওই টাচস্টোন মেথডটা আলোচনা করতে যাই, ম্যাথু আর্নল্ডের টাচস্টোন মেথডটা আলোচনা করার আগে আমাদেরকে এই ডিফারেন্ট এস্টিমেটস, ডিফারেন্ট ইভ্যালুয়েশনস, এই বিষয়টা আগে পরিষ্কার হতে হবে। রিয়েল এস্টিমেট, হিস্টোরিক এস্টিমেট এবং পার্সোনাল এস্টিমেট, এই বিষয়ে আপনারা যদি কেউ কোনো আলোচনা করতে চান যে রিয়েল এস্টিমেট কি, হিস্টোরিক এস্টিমেট কি এবং পার্সোনাল এস্টিমেট কি। হিস্টোরিক এস্টিমেট নিয়ে কেউ কথা বলতে চাচ্ছেন? আপনাদের সামনে যে স্লাইডটা প্রেজেন্ট করা আছে ওই স্লাইডেই একটা সেন্টেন্স আছে, দেখেন। The historic estimate places the historical context above the value of the art itself. এই যে সেন্টেন্সটা লেখা আছে, এই সেন্টেন্সটা আপনারা কি একটু ব্যাখ্যা করবেন নিজেদের মতো করে? এই সেন্টেন্সটার মানে কি? কি মনে হচ্ছে আপনাদের এই লাইনটার অর্থ? আপনারা কি স্লাইডটা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। জি স্যার, দেখতে ওয়ালাইকুম আসসালাম। আমাদের ফার্স্ট ডিসকাশন পয়েন্ট, আমাদের ফার্স্ট ইস্যু হচ্ছে হিস্টোরিক্যাল এস্টিমেট। হিস্টোরিক্যাল এস্টিমেটকে আমরা বলেছিলাম ঐতিহাসিক মূল্যায়ন। এই বিষয়ে আপনাদের মতামত জানতে চাচ্ছি। মানে স্যার, একটা লেখক যখন কোনো লেখা শুরু করে তখন মানে সে যতই চিন্তা করুক না কেন যে লাইক আমি নতুন করে কিছু লিখছি বা ইন্ডিভিজুয়ালিজম একটা জিনিস আসবে, কিন্তু আসলে আমাদের এনশিয়েন্ট যে পয়েটস থাকে, যেমন কয়েকজন পয়েটের কথা আর্নল্ড তুলেও ধরেছেন, হোমার, তারপরে তো এই যে এদের লেখার যে একটা ইনফ্লুয়েন্স, তারপরে এদের সম্পর্কে যে একটা ইনফরমেশন, এগুলা যে চলে আসে লেখার মধ্যে, এটাকে বলা হচ্ছে হিস্টোরিক এস্টিমেট। এগুলো তো হিস্টোরিক্যাল এলিমেন্ট। এস্টিমেট শব্দটা মানে আপনি কাছাকাছি, আপনি অর্ধেক গেছেন, বাকি অর্ধেকটা একটু যদি একটু যান, যে এখানে হিস্টোরিক্যাল কনটেক্সট মানে ঐতিহাসিক প্রসঙ্গ, ইতিহাসের প্রসঙ্গটা আসবে যে আমি এই জি স্যার। সাহিত্যে আমি ইতিহাস কতটুকু খুঁজে পাচ্ছি, ইতিহাসকে কতখানি খুঁজে পাচ্ছি, ঐতিহাসিক মূল্য কতখানি, সেটা কত ভালো কবিতা, কত ভালো গল্প, কত ভালো উপন্যাস, সেটার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে ইতিহাসটা কতটা বেশি গুরুত্বপূর্ণ। ইতিহাস সম্পর্কে আমরা কি কি জানতে পারছি, হিস্টোরি সম্পর্কে আমরা কি জানতে পারছি, এটা 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 আমাদের পরবর্তীতে হ্যাঁ, টি.এস. হিস্ট্রিটাকে এলিয়টের কতটুকু সাথে, মূল্যায়ন করা হচ্ছে, ভ্যালুটা কতটুকু দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা আমরা পরবর্তীতে এলিয়টের সাথে কানেক্ট করতে পারবো। আমরা এই জি হিস্টোরিক্যাল স্যার। ইন্টারেস্টটা মাথায় রাখি যদি, তাহলে এটা। আর
হিস্টোরিক এস্টিমেটে একটা সমস্যা আছে, যখন আমরা কোনো সাহিত্যকর্মে ইতিহাসের উপর বেশি গুরুত্ব দিই, যে এটার ঐতিহাসিক মূল্য অনেক, তখন সেটা আরো যে দুর্বলতা থাকে, সাহিত্যিক বিভিন্ন উইকনেস, ডেফিসিয়েন্সি থাকে, দুর্বলতা থাকে, সেই দুর্বলতাগুলো আমরা ইগনোর করি, আমরা আমরা হয়তো এইভাবে খেয়াল করি না। এরকম হয় মাঝে মাঝে। স্যার, আমরা যে এই উইকনেস গুলাকে ইগনোর করছি, এটা কি বিষয়টা এমন যে আমরা আসলে জাজ করি না বিষয়টা? যখন আমরা পড়তেছি যে মানে আসলে কি সত্যি না ভুল, ওটা জাজ করাটা কম হয়, দেখাটা কম হয়, এই কারণে কি উইকনেসটা আসতেছে? অনেকটা সেরকম, কারণ আমাদের পুরো প্রি অকুপেশন, আমাদের পুরো মনোযোগটা থাকে হচ্ছে হিস্ট্রির দিকে। হুম। আমরা জাজ করছি, ক্রিটিসাইজ করছি, স্ক্রুটিনাইজ করছি, সেটা পুরোপুরি হচ্ছে ইতিহাস ভিত্তিক, পুরোটাই হচ্ছে হিস্টরি বেসড। তারপর স্যার যেমন বিভিন্ন মুভিতে দেখা যায় বা সিরিজে দেখা যায় যে যে জিনিসগুলো এই মানে হিস্ট্রিক্যাল এলিমেন্ট গুলা নিয়ে ওরা করতেছে, যেমন ভাইকিং, তারপরে ট্রয় যেটা, তো হ্যাঁ, ট্রয় নিয়ে তো সিরিজও আছে। তো এখানে দেখা যায় অনেক কিছুই তারা অ্যাড করে, যেমন আমরা যেরকম পড়েছি ওখানে কিছু জিনিস দেখেছি যেখানে যেগুলো এখানে একদম অনেকাংশে পাওয়াই যায় না, আবার কিছু হচ্ছে ওরা নিজেদের মতো অ্যাড করে। তো এই জিনিসগুলা কি মানে, যেমন আমরা তো এগুলা সম্পর্কে জানার কথা না যদি আমরা আসলে ইংলিশ লিটারেচার না পড়তাম, এতটা হয়তো বা যদি না দেখা হয় তাহলে জানা পসিবল না। এর জন্য হয়তো বা ওই ডিফারেন্সিয়েশনটা করা পসিবল হয়েছে, না হলে কিন্তু স্যার ওই যেটা দেখাচ্ছে ওইটাই কিন্তু আমরা জানতাম, ওইটাই শিখতাম, এবং অনেকে দেখছে, শিখছে শিখছে হ্যাঁ, কিন্তু তখন মেইন আমরা একটা জায়গায়, ভার্সনটা থেকে। আমরা ভুল করে ফেলি, সেটা হচ্ছে আমরা ধরে নেই যে সাহিত্যের মাধ্যমে আমরা যে ভার্সন হিস্টরিটা জানতে পারছি সেটা ঠিক। আমরা কিন্তু অনেক আচ্ছা আচ্ছা ভুল ইতিহাস শিখে ফেলি, কারণ আমরা আচ্ছা আচ্ছা। ইতিহাস কিন্তু শিখছি না, জি আমরা স্যার। কিন্তু উই আর নট লার্নিং অ্যাবাউট হিস্ট্রি। আমরা ইতিহাসের পটভূমিতে সাহিত্য, মানে কবিতা, গল্প জানতে পারছি, আমাদের কিন্তু এখানে আর্টটা মেইন। আচ্ছা। আমরা যদি হিস্ট্রিটা জানতে চাই তাহলে তো আমাদেরকে হিস্টোরিক্যাল ডকুমেন্ট স্টাডি করতে হবে, কারণ এটা তো চেঞ্জ হবেই, এটা তো ইতিহাস বেসড অন হিস্ট্রি, এটা তো পুরোপুরি ইতিহাসটা ফলো করবে না। সমস্যা আছে এখানে একটা। জি স্যার, বুঝতে পেরেছি। সেই জন্য এটা যেহেতু মূল, যে আমরা এখান থেকে ইতিহাস শিখতে পারবো না পুরোপুরি, কারণ এই জায়গায় ইতিহাস একটু চেঞ্জ করার স্বাধীনতা কিন্তু লেখকের আছে, পুরোপুরি সেই ইতিহাসকে ফলো করবে না। যেটা আমরা 1971-এর বিভিন্ন উপন্যাসের ক্ষেত্রে আমরা বলি যে আমাদেরকে সাবধান থাকতে হবে। 1971-এর অনেক উপন্যাস আছে, সেখানে নানা রকম তথ্য আপনারা পাবেন, সেগুলো কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাস করার কোনো অবকাশ আমাদের নাই, আমাদের এটা যাচাই করে নিতে হবে। সো হিস্টোরিক্যাল এস্টিমেটটাকে যদি আমরা বেশি গুরুত্ব দিই, তাহলে এখানে কিছু সমস্যা আছে, এটাকে পুরোপুরি গুরুত্ব দেওয়া যাবে না। এটা গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এটাই শেষ কথা না। যেটা পার্সোনাল এস্টিমেটের বেলায়ও প্রযোজ্য, যেটা আমরা পরের লাইনে বলছি, দ্য পার্সোনাল এস্টিমেট অন দ্য আদার হ্যান্ড ডিপেন্ডস অন পার্সোনাল টেস্ট, আপনার ব্যক্তিগত রুচি, লাইকস এন্ড ডিসলাইকস, আপনার পছন্দ অপছন্দ, অফ দ্য রিডার, যিনি পাঠক, তার পছন্দ অপছন্দের ভিত্তিতে যদি কেউ মূল্যায়ন করে, হুইচ অ্যাফেক্টস জাজমেন্ট অফ পোয়েট্রি। যেমন কেউ যদি বলে যে এই উপন্যাসটা খুব পপুলার, অনেক বিক্রি হয়েছে, প্রায় 20,000 কপি বিক্রি হয়েছে, তার মানে এটা ভালো। এই উপন্যাসটা 100 কপিও বিক্রি হয় নাই, তার মানে এটা অতটা বেশি ভালো না। কেউ যদি এই পার্সোনাল এস্টিমেটের এই ভিত্তিতে করে, যদিও এটা অনেকেই বলবে যে এটা তো পার্সোনাল না, এটা তো জনগণের টেস্ট। জনগণের টেস্ট বলতে কিছু না, এখানে হচ্ছে পাঠকের টেস্ট। জনপ্রিয়তার ভিত্তিতে আমরা কিন্তু শিল্পকে মূল্যায়ন করতে পারি না। একটা জিনিস জনপ্রিয় তার মানে সেটা যে মানসম্মত তা কিন্তু না। অনেক নিম্নমানের অনেক কিছু কিন্তু মানে ভাইরাল হয় এখনকার দিনে, আপনারা জানেন যে একটা জিনিস জনপ্রিয় হয়ে যাওয়া, পপুলার হয়ে যাওয়া মানেই যে সেটা ভালো, সেটা তা কিন্তু না। মূল কথা এখানে হ্যাঁ আর্নল্ড স্যার, বলতে তারপরে চাচ্ছেন। আরেকটা হ্যাঁ, জিনিসও থাকে যে যে একটা জিনিস মানে সবসময় যে আমরা প্রপারলি মানে ভ্যালু দিতে পারি, মূল্যায়ন করতে পারি, যেটা ওই জিনিসটা কিন্তু হয় না। মানে আমরা অনেক সময় যারা পাঠক শ্রেণী, এটা আমরা প্রপারলি ওই ভ্যালুটা দিতে পারছি না, এর জন্য আমাদের মনে হয়ে যায় যে আসলে মনে হয় এটা এত ভালো লেখা না। বাট আসলে
আমি মনে করি যে ওটা জাজ করার মতো মেন্টালিটিটাও থাকাটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওই জিনিসটা মাথায় রাখতে হবে আর কি। ব্যক্তিগত মূল্যায়ন যখন আমরা করতে যাব, পার্সোনাল এস্টিমেট, পার্সোনাল ইভালুয়েশন করতে গেলে এই জিনিসটা মাথায় রাখতে হবে। জি স্যার। তার মানে এই দুটাতেই রিস্ক আছে। ঐতিহাসিক মূল্যায়ন করতে যাব, হ্যাঁ, সেখানেও রিস্ক আছে, পার্সোনালটাতেও রিস্ক পার্সোনাল আছে। এস্টিমেটেও একটা ঝামেলা আছে। সেই জন্য আমাদের যেটা করতে হবে, রিয়েল এস্টিমেট যদি পসিবল হয়, এই যে এটা যেটা আছে যে রিয়েল এস্টিমেট ইজ অ্যান আনবায়াসড ভিউ পয়েন্ট। যদি আমরা সত্যিকারের মূল্যায়ন করতে পারি, তখন আমাদেরকে নিউট্রাল হতে হবে, আনবায়াসড হতে হবে। আনবায়াসড হওয়া মানে কিন্তু শুধুমাত্র ওই যে মানে ক্লাসের ক্ষেত্রে না, বা ওই পার্সোনালিটির ক্ষেত্রে না, এটা বরং এরার ক্ষেত্রেও। মানে এমন ভাবে আমাকে জাজ করতে হবে যাতে আমি সর্বযুগের সর্ব মানুষের হয়ে কথা বলতে পারি। আমি শুধুমাত্র একটা শ্রেণীর হয়ে কথা বলবো, আমি শুধুমাত্র একটা গ্রুপ, একটা গোষ্ঠীর হয়ে কথা বলবো, তা না। আমাকে একদম নিরপেক্ষ, নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে জাজ করতে হবে, আনবায়াসড ভিউ পয়েন্ট। কোনো জাতি না, কোনো গোষ্ঠী না, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, গোষ্ঠী সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আমাকে বিবেচনা করতে হবে। আনবায়াসড নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে আমি যখন কোনো কিছু জাজ করব, যখন আমি একদম নিউট্রাল পয়েন্টে গিয়ে কোনো কিছু জাজ করব, তখন আমরা কি কি বিষয় আমাদের জাজ করা উচিত, কি কি বিষয় জাজ করা জরুরি। সেক্ষেত্রে বলছেন যে হিস্টোরিক্যাল কনটেক্সটটা এখানে অবশ্যই স্টাডি করা উচিত। হিস্টোরিক্যাল কনটেক্সটটা মাথায় রাখা উচিত, যে কোন কনটেক্সটে ওই সাহিত্য, ওই গল্প বা উপন্যাস বা কবিতা লেখা হয়েছিল, সেই হিস্টোরিক্যাল কনটেক্সটটা মাথায় রাখতে হবে। অ্যান্ড তার সাথে যেটা মাথায় রাখতে হবে, দ্য ক্রিয়েটিভ ফ্যাকাল্টি, যিনি সাহিত্যিক, যিনি রাইটার, তার যে সৃজনশীলতা, সেটা মাথায় রাখতে হবে। হিস্টোরিক্যাল কনটেক্সটটা মাথায় রাখতে হবে এবং কবির সৃজনশীলতা, সেটা জাজ করতে হবে। এই এই সৃজনশীলতা এবং ঐতিহাসিক পটভূমি, এই দুটা মাথায় যদি রাখতে পারি, তবে আমরা মোটামুটি কবিতাকে জাজ করার সাহস করতে পারি। আনবায়াসড ভিউ পয়েন্টে থেকে সাহিত্যিকের সৃজনশীলতা, এই দুটো আমরা জাজ করতে পারি। এইটা হচ্ছে আমাদের ম্যাথু আর্নল্ড একটা ইঙ্গিত দিচ্ছেন যে এটা একটা পসিবিলিটি আছে, হতে পারে, যে আমরা একদম নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে একটা কবিতা, গল্প বা উপন্যাস যে লেখা হলো, সেটা কোন পরিপ্রেক্ষিতে লেখা হলো, ইতিহাসের কোন পটভূমিতে লেখা হলো, তখন যিনি কবি বা উপন্যাসিক বা সাহিত্যিক, তিনি কোন ইতিহাসের অংশ, সেটা মাথায় রাখতে হবে। প্লাস উনার নিজস্ব সৃজনশীলতা, উনি কি তার আগের সাহিত্যিকদেরকে শুধু অনুকরণ করেছেন কিনা, এটাও মাথায় রাখতে হবে, নাকি উনি নিজেও কিছু এনেছেন। এই দুটো পয়েন্টটাকে যদি আমরা একদম নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে জাজ করতে পারি, তাহলে কি কি হিস্টোরিক্যাল কনটেক্সট, ঐতিহাসিক প্রসঙ্গ, ঐতিহাসিক পটভূমি নাম্বার ওয়ান, এবং ক্রিয়েটিভ ফ্যাকাল্টি, সৃজনশীলতা, এই দুটাকে যদি আমরা একদম নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে জাজ করতে পারি, তাহলেই আমরা কেবল কবিতার ন্যায় বিচার করতে পারি, কবিতাকে যথাযথ মূল্যায়ন করতে পারি। তাহলে ইতিহাসটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনি যদি জীবনানন্দ দাশের কবিতা বুঝতে চান, তাহলে আপনাকে জীবনানন্দ দাশ কোন সময় লিখে গেছেন, তিনি কোন ইতিহাসের অংশ, সেটা বের করতে হবে। রবীন্দ্রনাথকে বুঝতে গেলে ওই সময়টাকে মাথায় রাখতে হবে। নজরুলকে পুরোপুরি বুঝতে গেলে ওই ইতিহাসটা জানতে হবে। প্লাস তাদের যে ক্রিয়েটিভিটি, রবীন্দ্রনাথ কি নিজে কিছু সৃষ্টি করেছেন, নাকি তার আগেরদেরটাই ফলো করেছেন, তিনি কতটুকু সৃষ্টি করেছেন, তিনি কি শুধু মডিফাই করেছেন নাকি নতুন কিছু ক্রিয়েট করেছেন, এটাও কিন্তু আমাদের আলোচনায় আনতে হবে। তাহলে এই এই তিনটা পয়েন্ট, রিয়েল, হিস্টোরিক এন্ড পার্সোনাল এস্টিমেট, এগুলো এস্টিমেট বলতে আমরা এখানে ইভালুয়েশন বুঝাচ্ছি, আমরা পরিমাপ করছি, আমরা মাপছি, মূল্যায়ন করছি। এটা আপনাদের প্রথমে বলতে হবে, এটা প্রথমে আলোচনা করবেন, লিখে রাখেন। ব্রড কোয়েশ্চেনটা, অ্যাসাইনমেন্টটা যখন লিখবেন, তখন এই পয়েন্টগুলো কিন্তু আনতে হবে। এরপরে
টাচস্টোন মেথড, এটার উপর ভিত্তি করে আমরা এখন কি বললাম, যে আমরা যদি রিয়েল এস্টিমেট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, ইতিহাসের প্রসঙ্গ আনতে হবে এবং তার সৃজনশীলতা খেয়াল করতে হবে। এখন এটাকে একটা মাপকাঠি তো থাকতে হবে, একটা তো বেঞ্চমার্ক থাকতে হবে, একটা ভিত্তি থাকতে হবে। কিসের ভিত্তিতে আমরা কবিতাকে মূল্যায়ন করব, সেটাই আলোচনা করতে গিয়ে ম্যাথু আর্নল্ড একটা একটা টপিক বললেন, একটা ইস্যু নিয়ে কথা বললেন, সেটা হচ্ছে টাচ স্টোন মেথড, কোষ্ঠী পাথর পদ্ধতি। কোষ্ঠী পাথর পদ্ধতি, এটার উপর ভিত্তি করে উনি বিভিন্ন কবিকে ক্লাসিক বলছেন, বিভিন্ন কবিকে সেরা বলছেন। টাচ স্টোন মেথড, এটা এটা নিয়ে আমাদের এখন একটু আলোচনা হবে আপনাদের সাথে, একটু আমি চাচ্ছি আপনারা একটু আলোচনা করেন। টাচস্টোন মেথড, এই যে এই প্রথম সেন্টেন্সটা, এই ফার্স্ট সেন্টেন্সটা আপনারা একটু আলোচনা করেন। জেরিন আছেন, আয়শা খন্দকার জেরিন? স্যার, আপনি এই স্লাইডটা একটু যদি আমাদের সাথে সহজ ভাষায় একটু আলোচনা করেন। স্যার স্লাইড তো দেখতে পাচ্ছি না। A study of poetry, a summary 6, দেখেন এটা তো আমার এখানে শো করছে, এটা শেয়ার হচ্ছে। আপনি তাহলে আপনার স্ক্রিনটাতে মিট অন করে একটু দেখেন, ওয়েট করেন, চলে যাওয়ার কথা। স্যার দেখা যাচ্ছে, আমি পড়ি। Arnold applies the touchstone method by taking examples from the time-tested classics and comparing them sorry, with other poetry to determine whether they possesses the high poetic standard of the classics. এই যে কথাটা, জি স্যার। এখন থ্যাংক ইউ আবিদা, আপনি কি শুনতে পেয়েছেন? জেরিন? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, আপনি ওই টাচস্টোন মেথডটা যদি আমাদের সাথে একটু সহজ ভাষায় শেয়ার করেন, যে আমরা কিভাবে আর একটু সহজভাবে এটা বুঝতে পারি টাচস্টোন মেথডটা। Sir, I think that touchstone method is like, a literary thing or a literature or any piece of art that can be beautified, like touchstone when it touches something of valor, of any quality. Touchstone changes it to gold. The similar way, a touchstone method is to um, to exchange something to an extended valor. এটা পার্শিয়াল ঠিক আছে, আংশিকভাবে ঠিক আছে, তবে এখানে টাচস্টোনটাকে আপনি পরশপাথর না বলে, পরশপাথর বললে হয় কি, যে এটা এটা তখন ধরেন পরশপাথর যখন আপনি বলছেন যে এটা ছুলেই এটা সোনা হয়ে যাবে, তাহলে আপনি যে জিনিসটা দিয়ে ছুঁয়ে দিচ্ছেন সেটারই কিন্তু গুরুত্ব থাকছে। Sir, the poet is the touchstone এটা যে here. জিনিসটা ছুঁচ্ছ, না, এখানে আসলে ওই যে আর্নল্ড যেটা বলেছে যে ওইটা কিন্তু এখানে টাচস্টোন গুরুত্ব মেথড। কমে যাচ্ছে, ওটা সোনা। স্যার আপনার কথা কেটে যাচ্ছে, ল্যাগিং হচ্ছে, একটা শোনা হয়ে যাচ্ছে আরেকটা যাচ্ছে শোনা, ঠিকই, এরকম কিন্তু হয়ে যাচ্ছে। গুরুত্বটা কিন্তু টাচস্টোনেই থাকছে। এখানে আর্নল্ড যেটা বলছেন, এটাকে পরশপাথর না বলে আমরা কোষ্ঠীপাথর বলতে পারি।
কোষ্ঠী পাথরই আমরা শ্রেষ্ঠ সাহিত্য, ওগুলোই কিন্তু আপনি কোষ্ঠী পাথর মানে সোনা আমরা যেমন যাচাই করি না, স্বর্ণকারের কাছে দেখবেন কোষ্ঠী পাথর থাকে, ওই কোষ্ঠী পাথরে ঘষে 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 স্বর্ণকার বলে যে এটা খাঁটি সোনা বা এটা নকল সোনা। পৃথিবীর ইতিহাসে যত সেরা সাহিত্য আছে, যেমন হোমারের ইলিয়াড, অডিসি, এইগুলো, যেমন দান্তের ডিভাইন কমেডি, এই যে এগুলো হচ্ছে ক্লাসিক। এগুলোকে আমরা, এগুলোর উপর ভিত্তি করে যদি আমরা তুলনা করি, কম্পেয়ার কন্ট্রাস্ট করি, তাহলে কিন্তু আমরা যাচাই করতে পারবো যে এটা কি সেরা নাকি সেরা না। আমাদেরকে we need to compare them with best poetries. টাচস্টোন মেথড কিভাবে হচ্ছে? ক্লাসিকের এক্সাম্পল গুলো নিতে হবে, টাইম টেস্টেড ক্লাসিক্স, সর্বকালের সর্বশ্রেষ্ঠ যে সাহিত্যকর্ম সেগুলোকে আমাদের মানে ভিত্তি হিসেবে নিতে হবে, এগুলো হচ্ছে মাপদণ্ড, মূল। এখন compare them with other poetry to determine whether they possess high poetic standard of the classic. তাগুলোর হাই পোয়েটিক স্ট্যান্ডার্ড আছে কিনা, হাই পোয়েটিক কোয়ালিটি। পরবর্তীতে দেখেন, the poems need not resemble or possess any similarity to the touchstone. যার সাথে আমরা বিচার করব তার সাথে যে হুবহু মিল থাকতে হবে তা না, কিন্তু ক্লাসিক পোয়েট্রি বা ক্লাসিক লিটারেচার আমাদেরকে হেল্প করবে টু ডিটারমাইন হাই পোয়েটিক কোয়ালিটি। এটার মানে যে কাব্যিক মূল্য, যে মূল্য সেটা কতখানি, সেটা আমাদেরকে বুঝতে সাহায্য করবে। শেক্সপিয়ার, মিল্টন, এদেরকে ক্লাসিক বলা হচ্ছে। এখানে ব্যক্তি, এখানে হোমার, দান্তে, শেক্সপিয়ার, মিল্টন, এখানে কিন্তু তাদেরকে পোয়েট হিসেবে বলা হচ্ছে না, এখানে পোয়েট্রি হিসেবে তাদেরকে বলা হচ্ছে। এই যে বলা হচ্ছে যে দে এক্সাম্পলিফাই টাচস্টোন পোয়েট্রি। হোমার বলতে হোমারের পোয়েট্রি, দান্তে বলতে দান্তের পোয়েট্রি, মিল্টনের পোয়েট্রি, শেক্সপিয়ারের পোয়েট্রি। তারা তাদের সাথে হোমারের সাথে দান্তে বা দান্তের সাথে শেক্সপিয়ার বা মিল্টনের সাথে দান্তে শেক্সপিয়ার, এদের সাথে আমরা কোনো ওইরকম ভিজিবল সিমিলারিটি দেখতে পাই না, তারা একজন আরেকজনের থেকে অনেকটাই আলাদা, বাট স্টিল they all possess a high poetic quality. High poetic quality, আমরা কি খুঁজে বেড়াচ্ছি? হাই পোয়েটিক কোয়ালিটি, আমরা কোয়ালিটি খুঁজছি, পোয়েটিক কোয়ালিটি, হাই পোয়েটিক কোয়ালিটি আমরা খুঁজছি। হাই পোয়েটিক কোয়ালিটি আমরা কোথায় পাই? ক্লাসিক পোয়েট্রিতে পাই। এই হাই পোয়েটিক কোয়ালিটি আমরা খুঁজে বেড়াচ্ছি নতুন কবিতায়। যখনই আমরা খুঁজে বেড়াচ্ছি, এটাই হচ্ছে মানে আমরা কোষ্ঠী পাথরে যাচাই করছি। The high quality of poetry lies in matter and manner, subject matter and writing style, লেখার কৌশল এবং বিষয়বস্তু, এটার উপরে হাই পোয়েটিক কোয়ালিটি কিন্তু নির্ভর করে। যদি এর সাবজেক্ট ম্যাটার এবং রাইটিং ম্যানারে যদি হাই ট্রুথ এন্ড সিরিয়াসনেস থাকে, দেখেন হাই ট্রুথ এন্ড সিরিয়াসনেস, সত্য বলা হচ্ছে কিনা এবং সত্যটা সর্বযুগে সর্বকালের কিনা, এবং লেখাটা সিরিয়াস কিনা, এই দুইটার উপর ভিত্তি করে আমরা বলতে পারি ম্যাটার এবং ম্যানার ইজ অফ কোয়ালিটি। যদি আমরা কবিতা, উপন্যাসে, সাহিত্যে যদি আমরা দেখি, সাহিত্যের বিষয়বস্তু, সেখানে আমরা সত্যকে খুঁজে পাই, সিরিয়াসনেসকে খুঁজে পাই। ম্যানারে আমরা সত্যকে খুঁজে পাই, সিরিয়াসনেসকে খুঁজে পাই। তবেই আমরা বলতে পারি সেই সাহিত্য, সেই কবিতায় we have high poetic quality. আমরা অ্যাকচুয়ালি এই জিনিসটাই খুঁজে বেড়াচ্ছি, we are actually searching for this quality. এখন এই বিষয়ে একটু কথা বলেন। অনেকেই আজকে সাইলেন্ট আছেন, তারা একটু কথা বলেন। হ্যাঁ বলেন আয়েশা। Sir, I think that the thing you enlightened, that the touchstone method, I also prefer that
A poet is the main person. He creates. The artist is the main person. Just like an artist of any kind of who create paintings or other art, they are the main person. They create and it becomes. And that is the thing. The poem did not come itself. It came because of the artist. And the artist actually made it beautiful, made it polished, and the filtered, beautiful poetry. So the thing that of Touchstone method, I understood. আচ্ছা, এই যে প্লিজ এক্সপ্লেইন দিস পার্ট। We are actually, by touchstone method, we are actually trying to find high poetic quality. By using touchstone method, we are actually trying to find out high poetic quality. আমরা এই জিনিসটা খুঁজে বেড়াচ্ছি। হাই পোয়েটিক কোয়ালিটি কোথায় আছে? ক্লাসিক পোয়েট্রিতে। ক্লাসিক পোয়েট্রি কোনগুলো? হোমার, দান্তে, শেক্সপিয়ার, মিল্টন। আমরা কিন্তু এখানে সাহিত্যিকের কথা বলছি না। উই আর টকিং অ্যাবাউট দেয়ার ওয়ার্কস। তাদের কাজে আমরা হাই পোয়েটিক কোয়ালিটি পাই। হাই পোয়েটিক কোয়ালিটি কি বস্তু? হাই পোয়েটিক কোয়ালিটি মানে হচ্ছে if we can find high truth and seriousness in subject matter and writing manner, matter এবং ম্যানারে যদি আমরা হাই ট্রুথ and হাই সিরিয়াসনেস পাই, তবেই আমরা বলতে পারি সেই সাহিত্যে হাই পোয়েটিক কোয়ালিটি আছে। কবিতায় বা সাহিত্যে হাই পোয়েটিক কোয়ালিটি আমরা খুঁজে পাই। তার মানে এখানে বারবার করে আর্নল্ড একই কথাই গুরুত্ব দিচ্ছেন, সেটা হচ্ছে আমাদেরকে খুঁজে বের করতে হবে হাই পোয়েটিক কোয়ালিটি। We are actually trying to find out high poetic quality. হাই পোয়েটিক কোয়ালিটি আমরা কোথায় পেয়েছি? যেগুলো ক্লাসিক পোয়েট্রি, ক্লাসিক লিটারেচার, সেগুলোতে পেয়েছি। কোনগুলো ক্লাসিক লিটারেচার? হোমার, দান্তে, শেক্সপিয়ার, মিল্টন। তাদের বেশিরভাগ লেখা, তাদের মোটামুটি সব লেখাই ক্লাসিক পোয়েট্রি, ক্লাসিক লিটারেচার। সেখানে আমরা হাই পোয়েটিক কোয়ালিটি পেয়েছি। হাই পোয়েটিক কোয়ালিটি বলতে হাই ট্রুথ অ্যান্ড সিরিয়াসনেস। এমন একটা সত্যের কথা ওনারা বলেছেন যেটা কোনো জাতি বা গোষ্ঠী বা কোনো একটা সময়ের জন্য সীমাবদ্ধ না, বরং সেটা সার্বজনীন, ইউনিভার্সাল ট্রুথ, সার্বজনীন সত্য, সর্বকালের সর্বযুগের জন্য সত্য। অ্যান্ড সিরিয়াসনেস, এবং তারা যেটা বলছেন সেটা সিনসিয়ার, সেটা সিরিয়াস। এই কথাটা কিন্তু আর্নল্ড বারবার বলার চেষ্টা করেছেন। এটা একটু আপনারা সাবধানে এই জিনিসটা করবেন, খেয়াল করবেন, কারণ এটার সাথে সরাসরি কানেক্টেড হচ্ছে আমাদের টি.এস. এলিয়টের ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। আমরা টার্লের অ্যানালিসিসের মাধ্যমে উই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমরা কিন্তু বোঝার চেষ্টা করেছি যে এলিয়ট আসলে কি বলতে চেয়েছেন যখন এলিয়ট বলেছেন, এই যে আমাদের লেকচার 16 স্লাইড নাম্বার 3, এই জায়গায় এলিয়ট যখন বলছেন, যে হাইলাইট করা আছে, আপনারা দেখেন এই জায়গায়, এলিয়টস কনসেপ্ট অফ ট্র্যাডিশন। এলিয়ট যখন ট্র্যাডিশনের কথা বলছেন, it foregrounds how important older writers are to contemporary writers. যারা প্রাচীন লেখক, প্রাচীন সাহিত্যিক, এটা গুরুত্বপূর্ণ। আর্নল্ডের কথাটাই কিন্তু এখানে আমরা সংযোগ খুঁজে পাচ্ছি টি.এস. এলিয়টের সাথে। এলিয়ট এবং আর্নল্ড দুজনের কথার মধ্যে কিন্তু আমরা মিল পাচ্ছি, দেয়ার ইজ এ কানেকশন। আর্নল্ড বলেছেন আমাদের হোমার, দান্তে, মিল্টন, শেক্সপিয়ার, এদেরকে টাচস্টোন, এদেরকে কোষ্ঠী পাথর হিসেবে বিবেচনা করব আমরা। এরা হচ্ছে মূল ভিত্তি, এরা হচ্ছে ফাউন্ডেশন। এদের উপর ভিত্তি করে আমরা সব সাহিত্যকে যাচাই করব। তাই যদি হয় তাহলে তো তারা খুবই গুরুত্বপূর্ণ।
সেইটার সাথে কানেকশন আমরা পাচ্ছি এলিয়ট যখন বলছেন যে প্রাচীন লেখকরা আধুনিক সমসাময়িক লেখকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। হোমার, দান্তে, এদের দুজনের কথা আমরা একটু আগে আলোচনা করলাম। এরা দুজনেই এলিয়টের কন্টেম্পোরারি। এলিয়ট বলছেন যদিও তারা বেঁচে ছিলেন বহু আগে, তারা বেশ অনেক বছর আগে তার সাহিত্য চর্চা করেছেন, কিন্তু স্টিল হোমার এবং দান্তে এলিয়টের কন্টেম্পোরারি। মানে এই কথাটা কেন বলছেন আপনারা? এটা কি মানে একটু আমাদের সাথে একটু আলোচনা করবেন যে কেন এলিয়ট এই কথাটা বললেন যে হোমার অ্যান্ড দান্তে আর এলিয়টস কন্টেম্পোরারিজ। হোমার এবং দান্তেকে কেন তিনি তার কন্টেম্পোরারি বললেন? এখন হচ্ছে এটা আমাদের আলোচনার ইস্যু, যে কেন এলিয়ট হোমার এবং দান্তেকে তার কন্টেম্পোরারি বললেন, সমসাময়িক বললেন। স্যার, যেহেতু এদের দুইজনের মানে লেখাকে আমরা মানে স্ট্যান্ডার্ড ভার্সন হিসেবে নিচ্ছি, তাহলে তো শুধু 20th না, এরা তো সব সময়কার জন্যই কন্টেম্পোরারিজ আমি মনে করি। হুম, থ্যাংক ইউ, গুড। আচ্ছা, থ্যাংক ইউ। এখন Sir, অন্যরাও একটু আপনাদের, হ্যাঁ বলেন। Eliot is directly influenced by Homer and Dante, and Homer and Danteর ওয়ার্কগুলো খুব ইউনিভার্সাল, যার জন্য উনি তাদেরকে কন্টেম্পোরারি বলেছেন নিজের সঙ্গে এবং কন্টেম্পোরারি পোয়েটদের সঙ্গে। আর উনি এজন্যই আহ, হ্যাঁ বলেন। আচ্ছা, একটু আগে যে আমরা আর্নল্ডের টাচস্টোন মেথডের কথা বললাম, সেটার সাথে কি আপনি এটার কোনো কানেকশন পাচ্ছেন? অবশ্যই স্যার, টাচস্টোন মেথডের সঙ্গে অবশ্যই কানেকশন আছে, বিকজ টাচস্টোন মেথড is the media to judge the contemporary works. স্যার, এখানে আর্নল্ড টাচস্টোন মেথড সেগুলোকেই বলছেন, ক্লাসিক পোয়েটদের কাজগুলোকে, ওয়ার্কগুলোকে, তাদের ক্রিয়েটিভিটি গুলোকে বলেছেন। জি জি। এবং এলিয়টও সেগুলোকে টাচস্টোন মেথড কে সাপোর্ট করেছেন, আর ট্রেডিশন হিসেবে। আচ্ছা, হুম হুম হুম। উনি বলছেন, হ্যাঁ উনি যেটা বলেছেন যে আমরা আর্নল্ড যেটাকে টাচস্টোন বলে এসেছেন, এবং হ্যাঁ স্যার। এলিয়ট বলছেন টাচস্টোন গুলোই ধীরে ধীরে ট্র্যাডিশন সৃষ্টি করে। ইয়েস স্যার। বারবার বারবার এলিয়ট বলেছেন যে আমাদের উচিত ট্র্যাডিশনকে ধারণ করা, ট্রেডিশনকে অনুসরণ অবশ্যই করতে হবে না। ফলো করতে হবে। হ্যাঁ, না, এখানে ফলো না, অন্ধভাবে অনুকরণ না করে বরং ট্র্যাডিশনকে ধারণ করে নতুন কিছু আনতে ট্রেডিশনকে হবে। ধারণ করতে হবে। ট্রেডিশন ইজ দ্য রুট স্যার। রুট, ইয়েস। এবং সেটাই সেটাই কিন্তু একটু অন্যভাবে আর্নল্ড বলছেন। আর্নল্ড জি স্যার। বলছেন ক্লাসিক পোয়েট্রি আর টাচস্টোন, মানে দুইজন একই কথাই দুই ভাবে বলছেন কিন্তু। দুইভাবে বলছেন। এটা হচ্ছে আমাদের যে সেকেন্ড অ্যাসাইনমেন্ট, যেটা সেকেন্ড অ্যাসাইনমেন্ট ফাইনালের, সেটার কিন্তু এটা একটা মূল বক্তব্য। কি করবো, স্কুলে যেতে হবে। আপনাদের যে ফাইনাল অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন নাম্বার 1 তো আমরা গতকালই ডিসকাস করলাম। আজকে আমরা সেকেন্ড অ্যাসাইনমেন্টে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এবং আলোচনার মাধ্যমে আমরা ক্লিয়ার করার চেষ্টা করছি। সেকেন্ড আমাদের ফাইনাল অ্যাসাইনমেন্টের সেকেন্ড কোয়েশ্চেনটা, যে উই আর অ্যাকচুয়ালি ট্রাইং টু কানেক্ট ম্যাথু আর্নল্ডস টাচস্টোন মেথড উইথ টি.এস. এলিয়টস নোশন অফ ট্র্যাডিশন। টি.এস. এলিয়টের এই ট্র্যাডিশন নিয়ে যে ধারণা, সেটার সাথে আমরা কানেক্ট করব ম্যাথু আর্নল্ডের টাচস্টোন মেথড। আর্নল্ডের থিওরির সাথে আমরা এলিয়টের থিওরিটার একটা কানেকশন খুঁজে বের করার চেষ্টা করছি। দুজন একই কথা বলছেন, দুই ভাবে বলছেন, এই কথাটাই আমরা এস্টাবলিশ করতে চাচ্ছি।
এভাবে এলিয়েট বলেছেন যে প্রাচীন সাহিত্যিক যারা, তারা আধুনিক সাহিত্যিকদের কাছে গুরুত্বপূর্ণ। কেউ যদি আধুনিক লেখক হতে চায়, ইফ সামওয়ান ওয়ান্টস টু স্যার বি, হ্যাঁ বলুন। স্যার তাহলে এলিয়েট মানে আর্নল্ডের কথা আর এলিয়েটের কথা মানে এই দুটোর মধ্যে যেহেতু আমরা সিমিলারিটিস খুঁজে পাচ্ছি, তো এলিয়েট হোমার দান্তেকে আনলো, কিন্তু মানে আর্নল্ডের ব্যাপারে বা এই টাচস্টোন মেথড এ ব্যাপারে কি কোনো মানে ওপিনিয়ন, মানে ওনাকেও তো এখানে কন্টেম্পোরারিজ বলা যায়, ওনাকে বলছে না কেন? আচ্ছা, এখন উনাকে বলছেন না কারণ তখনও আর্নল্ড অনেকটাই মানে বললাম এখন আর্নল্ডের কথা যদি বলতে হয় তাহলে আরো অনেকের কথাই বলতে হবে। উনি আচ্ছা আচ্ছা। সবাইকেই কন্টেম্পোরারি হিসাবে বলে দিচ্ছেন। এখন আমরা তো ওই ম্যাথু আর্নল্ড, যখন আপনাদের মনে আছে কিনা যে ম্যাথু আর্নল্ড কিন্তু রোমান্টিকদের নিয়ে কিছু বলতে চাননি, জি স্যার। কারণ হুম হুম। ওরা হচ্ছে কন্টেম্পোরারি। আর্নল্ডের কাছে তারা হচ্ছে কন্টেম্পোরারি, মানে তাদেরকে মূল্যায়ন করার মতো এখনো সময় আমাদের হয়নি। যেটা আমরা হুম। বলেছিলাম যে আমরা যদি কাউকে যথাযথ মূল্যায়ন করতে চাই, ওই যে রিয়েল এস্টিমেট, যেটা নিউট্রাল পয়েন্ট অফ ভিউতে যদি আমরা যেতে চাই, তাহলে আমাদেরকে মিনিমাম 100 ইয়ার্স ওয়েট করতে হয়। মানে মোটামুটি 100 বছর আপনাকে অপেক্ষা করতে হবে আপনি যদি কাউকে মূল্যায়ন করতে চান। এই যে মানে যখন তারা অনেক বেশি নতুন হয়, তখন হয় কি আমাদের অনেক পার্সোনাল ইমোশন, পার্সোনাল এস্টিমেট কিন্তু কাজ করে। আমাদের পার্সোনাল ইমোশনটা কিন্তু পুরো ইভালুয়েশনটাকে ডমিনেট করার চেষ্টা করে, আমাদের ব্যক্তিগত পছন্দ অপছন্দ। এই বিষয়ে আমাদেরকে একটু সাবধান, সচেতন থাকতে হবে। আচ্ছা, আমরা তারপরের স্লাইডে দেখেন ওই ধারণাটাকে আরেকটু ক্লিয়ার করার জন্য, ওই যে আমরা বলছি যে আর্নল্ডের থিওরির সাথে টেনিসনের থিওরির কোথায় মিল আছে, এটা আমরা এই যে নেক্সট যে স্লাইড, এখানেও আমরা খুঁজে পাবো। দেখেন মাঝামাঝি একটা পয়েন্ট হাইলাইট করা আছে, নলেজ অফ দ্য রাইটার অফ দ্য পাস্ট, knowledge of the writers of the past makes and part of contemporary scene. আমরা প্রাচীন লেখকদের জ্ঞান যদি আমরা ধারণ করতে পারি, মানে ট্র্যাডিশনকে যদি ধারণ করতে পারি, তাহলে আমরা শুধুমাত্র সেই ট্র্যাডিশনেরই পার্ট হয়ে যাব তা না, বরং আমরা আমাদের বর্তমান যে ট্র্যাডিশন সেটারও একটা অংশ হব। কথাটা শুনলে অনেকটা প্যারাডক্সিক্যাল লাগে, অনেকটা মানে অ্যাবসার্ড লাগে, কিন্তু কথার মধ্যে কিন্তু যুক্তি আছে। এটার সাথে আমরা কানেক্ট করতে পারি হচ্ছে হাই পোয়েটিক কোয়ালিটির। হাই পোয়েটিক কোয়ালিটিতে আমরা কি খুঁজে বেড়াতে চাচ্ছি? ইউনিভার্সাল ট্রুথ অ্যান্ড হাই সিরিয়াসনেস। হাই ট্রুথ অ্যান্ড সিরিয়াসনেস, সার্বজনীন সত্য এবং মানে গাম্ভীর্য যেটা। ইউনিভার্সাল নলেজ, নলেজ অফ এনশিয়েন্ট রাইটার্স, এটা কিন্তু এই যে হাই ট্রুথ, হাই ট্রুথ অ্যান্ড সিনসিয়ারিটি, এই যে সিরিয়াসনেস, নলেজ অফ রাইটার্স, এটা নলেজ অফ এনশিয়েন্ট রাইটার্স বলছেন টি.এস. এলিয়ট, এই কথাটাকেই আর্নল্ড বলছেন হাই ট্রুথ অ্যান্ড সিরিয়াসনেস। হাই ট্রুথ অ্যান্ড সিরিয়াসনেস যদি থাকে, আর্নল্ড বলছেন হাই পোয়েটিক কোয়ালিটি এনশিওর করা সম্ভব। যদি আমরা দাবি করতে চাই যে কোনো সাহিত্যে হাই পোয়েটিক কোয়ালিটি আছে, হাই কোয়ালিটি আছে, তার মানে আমাদেরকে এস্টাবলিশ করতে হবে যে তার বিষয়বস্তু এবং লেখার কৌশল, সাবজেক্ট ম্যাটার অ্যান্ড রাইটিং ম্যানার, সাবজেক্ট ম্যাটার অ্যান্ড রাইটিং টেকনিক, এখানে আমরা ইউনিভার্সাল ট্রুথ অ্যান্ড সিরিয়াসনেস খুঁজে পাই। এটা মূলত কিন্তু এটাই হাই ট্রুথ অ্যান্ড সিরিয়াসনেস, যেটাকে আর্নল্ড বলছেন হাই পোয়েটিক কোয়ালিটি, সেটাকে এলিয়ট বলছেন নলেজ অফ রাইটার্স, এনশিয়েন্ট রাইটার্স অফ দ্য পাস্ট।
তার মানে এখানেও আমরা বলতে পারি আর্নল্ডের সাথে এলিয়েটের একটা কানেকশন আছে। দেয়ার ইজ এ কানেকশন। আর্নল্ড যেটাকে বলছেন হাই পোয়েটিক কোয়ালিটি, এটা শুধুমাত্র পোয়েটিক কোয়ালিটি না, এটা হচ্ছে ওভারঅল কোয়ালিটি। শুধুমাত্র সাহিত্যে সীমাবদ্ধ না, বরং এটা আমাদের লাইফস্টাইলেও চলে আসে। সাহিত্য তো সংস্কৃতি সৃষ্টি করে, তার মানে সাহিত্যের যে বৈশিষ্ট্য সেটা কিন্তু মানুষের মধ্যে মানে স্থানান্তরিত হয়, মানুষ সেটাকে ধারণ করে। হাই কোয়ালিটি অফ লিটারেচার, এখান থেকে মানুষ যদি সেটাকে চর্চা করে তাহলে হাই কোয়ালিটি অফ পিপল সেটা আসবে। এবং এই যে হাই কোয়ালিটি, যেটাকে আর্নল্ড হাই কোয়ালিটি বলছেন, এই কথাটাকেই এলিয়েট কি বলছেন? নলেজ অফ রাইটার্স অফ দ্য পাস্ট। আমরা যদি ট্র্যাডিশনটাকে ধারণ না করি তাহলে আমরা সেই নলেজটাকে হারিয়ে ফেলবো। সেই এনশিয়েন্ট নলেজ, ইউনিভার্সাল নলেজ, হাই কোয়ালিটি, সেটাকে আমরা হারিয়ে ফেলবো। এখন এই যে শেষে গিয়ে, লাস্টে গিয়ে এলিয়েট যে কথাটা বলেছেন, যারা সত্যিকারের মহান কবি, গ্রেট পোয়েটস, দে টার্ন পার্সোনাল এক্সপিরিয়েন্স ইনটু ইম্পার্সোনাল পোয়েট্রি। তারা তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কিন্তু নৈর্ব্যক্তিক কবিতার সৃষ্টি করে। মানে এমন একটা কবিতা উনি সৃষ্টি করলেন যেটা শুধুমাত্র তার জন্য সত্য না, সেটা সর্বকালে সর্বমানুষের সার্বজনীন ভাবে সত্য। ইউনিভার্সাল ট্রুথ, যেটা ইউনিভার্সাল ট্রুথ, এইটার দুঃখ, ব্যক্তিগত অভিজ্ঞতা, কোটি 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 মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা ধীরে 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 আমরা যদি ফিল্টার করতে পারি, প্রপারলি যদি আমরা সেটাকে ছাপতে পারি, ফিল্টার করতে পারি, সেই অভিজ্ঞতা থেকে ফলস ইমোশন গুলো যদি আমরা ফিল্টার করতে পারি, তাহলে কিন্তু আমরা হাই ট্রুথকে খুঁজে পাবো। ওই যে একটা মানে বাংলা একটা কথা আছে না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এখন এই যে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষের আবেগ অনুভূতি, পুরোটা তো মিথ্যা না, অবশ্যই তার মধ্যে স্বর্ণের টুকরা কিছু আছে। আমরা যদি সেটাকে ভালো করে অ্যানালাইজ করি, সেটাকে ফিল্টার করতে পারি, ফলস ইমোশন গুলো বাদ দিতে পারি, যদি ট্রু ইমোশন গুলো রাখি, তাহলে কিন্তু আমরা হাই ট্রুথ, সেই ইউনিভার্সাল নলেজটা কিন্তু আমরা খুঁজে পাবো। এই জায়গায় কবির দায়িত্ব, দিস ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ এ পোয়েট। পোয়েট জানেন কিভাবে ফিল্টার করতে হয়, কিভাবে মানে র্যান্ডম ফিলিংস থেকে অরিজিনাল ইমোশনটাকে কিভাবে ছাকতে হয়, ফিল্টার করতে হয়, এটা কিন্তু যিনি সত্যিকারের কবি, মহান কবি, তিনি কিন্তু জানেন। But this nevertheless means that their poetry often stems from personal. কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা কিন্তু ভিত্তিটা কিন্তু ব্যক্তিগত থেকে, ব্যক্তিগত অনুভূতি, ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, পরিপ্রেক্ষিত থেকেই কিন্তু উপাদানগুলো আসে, কিন্তু সেটাকে ছাকতে হবে। সেটাতে অনেক সমস্যা থাকতে পারে, এটাতে অনেক মিথ্যা তথ্য থাকতে পারে, অনেক ভুল ইনফরমেশন থাকতে পারে, সেগুলোকে বাদ দিতে হবে। ইট ইজ দ্য পোয়েটস টাস্ক, এটা হচ্ছে একজন কবির দায়িত্ব, টু ট্রান্সমিউট পার্সোনাল ফিলিংস ইনটু সামথিং মোর ইউনিভার্সাল। ব্যক্তিগত অনুভূতি, আবেগ অনুভূতি থেকে সার্বজনীন কোনো কিছু খুঁজে বের করা। এইটা যখনই আসবে তখনই আমরা বলতে পারি আর্নল্ড যেটা বলেছিলেন, হাই ট্রুথ অ্যান্ড সিরিয়াসনেস। হাই ট্রুথ অ্যান্ড সিরিয়াসনেস, ওইটা হচ্ছে হাই পোয়েটিক কোয়ালিটি। যেটার মধ্যে আমরা হাই পোয়েটিক কোয়ালিটি খুঁজে পাবো সেটাই হচ্ছে ক্লাসিক। এবং এইটা আমাদেরকে একটু যদি আমরা বিচার করতে চাই তাহলে উই নিড টাইম, আমাদের সময় প্রয়োজন। কারণ আমরা যদি যথেষ্ট সময় না দেই তাহলে কিন্তু আমরা নিউট্রাল পজিশনে যেতে পারবো না। আমাদেরকে উই নিড টু গিভ মোর টাইম, সময় দিতে হবে।
বিশেষ করে এই ক্ষেত্রে, এই সাহিত্যের ক্ষেত্রে কোনো শর্টকাট নাই, কোনো রকম মানে তাড়াহুড়া করার মতো কোনো অবকাশ আমাদের নাই। আমাদের বরং অপেক্ষা করতে হবে, দেখতে হবে যে কিভাবে বদলাচ্ছে। অ্যাট লিস্ট 100 ইয়ার্স, সবচেয়ে ভালো হয় আমরা যদি 200 বছর অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমরা এই দুই ক্ষেত্রেই আমরা কিন্তু মানে মানে একদম নিউট্রালি বলতে পারবো যে এটা কি সফল হয়েছে কি সফল হয়নি। তাহলে এই হচ্ছে আমাদের মানে একটা পার্ট হয়ে গেল সেকেন্ড কোয়েশ্চেনে, যে কানেকশন বিটুইন আর্নল্ডস থিওরি এন্ড এলিয়টস থিওরি। এটার জন্য আপনারা তাহলে কোন লেকচারটা ফলো করবেন? এলিয়টেরটার জন্য ফলো করবেন হচ্ছে লেকচার 16, আর আর্নল্ডের জন্য ফলো করবেন হচ্ছে লেকচার 14। 13-এও কিছু বলেছি, 14-এও কিছু বলেছি, এই যে লেকচার 14। এখন এইটার সাথে সরাসরি না হোক একটা ইনডিরেক্ট কানেকশন আরেকটা ইস্যুর আছে, সেটা হচ্ছে কোলরিজের ইমাজিনেশন অ্যান্ড ফ্যান্সি রিলেটেড যে কথাটা, যেটা আমরা আমাদের লেকচার 12-এ আলোচনা করেছি। লেকচার 12-এর স্লাইড নাম্বার 5, স্লাইড নাম্বার 5-এ যদি আমরা যাই, এখানে আপনারা দেখবেন ফ্যান্সি অ্যান্ড ইমাজিনেশন। ফ্যান্সি অ্যান্ড ইমাজিনেশন দুটোর মধ্যে পার্থক্য আলোচনা আছে। এখন আপনারা যারা আলোচনায় অংশগ্রহণ করেন নাই, তারা একটু যদি প্লিজ আসেন। যারা এখনো পর্যন্ত আলোচনায় অংশগ্রহণ করেন নাই, তারা প্লিজ একটু কন্ট্রিবিউট করেন। আমরা আলোচনা করছি এখন কোলরিজের ফ্যান্সি অ্যান্ড ইমাজিনেশন নিয়ে। উই আর ডিসকাসিং অ্যাবাউট কোলরিজের ফ্যান্সি অ্যান্ড ইমাজিনেশন। এটা নিয়ে আপনারা যদি কথা বলেন, আমি রিকোয়েস্ট করব যারা এখনো পর্যন্ত আলোচনায় ওইভাবে অংশগ্রহণ করেন নাই, তারা কন্ট্রিবিউট করেন। জোনায়েদ আছেন, জোনায়েদ জয়েন করেছেন, সুরভি আক্তার শক্তি আছেন, সানজিদা ইসলাম আছেন, জান্নাতুল কোবরা। আপনারা প্লিজ একটু কন্ট্রিবিউট করেন। স্যার শেষ ক্লাস থেকে কেন আবার এই কোলরিজের ইমাজিনেশন শেয়ার এন্ড করেন। ফ্যান্সিতে আসা হলো? জি বলেন জোনায়েদ। স্যার বলছিলাম যে শেষ টপিক থেকে এখন আবার প্রিভিয়াস লেকচারে কেন চলে আসা হলো, যে কোলরিজের ইমাজিনেশনে কেন চলে আসা হলো সেটা বুঝতে পারিনি। আছে, এটা আমরা বুঝবো, আগে আলোচনা করেন, সেটা বুঝতে পারবো। আগে হচ্ছে আমরা এটা একটুই করি। ওটা একটা পার্ট ছিল, ওটা আমাদের কোয়েশ্চেন নাম্বার 2 এর একটা পার্ট, যে আমরা কানেকশন খুঁজে বের করলাম। আমরা কানেকশন খুঁজে বের করলাম আর্নল্ডের থিওরির সাথে এলিয়টের থিওরি। এখন আমরা আরেকটা পার্টে আসছি, সেটা হচ্ছে কোলরিজের আইডিয়া অ্যাবাউট ইমাজিনেশন, ইমাজিনেশন অ্যান্ড ফ্যান্সি। এটা নিয়ে আমরা শুরু করব। আমাদের ফাইনাল অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন নাম্বার 1 যেটা ছিল, সেটা কি ছিল? আপনাদের ফাইনাল অ্যাসাইনমেন্ট যেটা আপনারা জমা দিবেন সামনে, সেটার কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 1 ছিল দ্য থিওরি অফ পোয়েট্রি অ্যান্ড পোয়েটস। আমাদের এই সিলেবাসে আমরা যে 5টা টেক্সট আমরা পড়েছি, অ্যারিস্টটল, ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, আর্নল্ড, এলিয়ট, এরা 5জন কবিতার সংজ্ঞা দিয়েছেন 5 ভাবে, কবিরও সংজ্ঞা দিয়েছেন 5 ভাবে। সেই আইডিয়াটা আপনাদেরকে ডিটেইলে আলোচনা করতে হবে একটা অ্যান্সারে। তারা কবিতাকে কিভাবে সংজ্ঞায়িত করেছেন, অ্যারিস্টটল কিভাবে কবিতার সংজ্ঞা দিয়েছেন, ওয়ার্ডসওয়ার্থ কিভাবে দিয়েছেন, আমাদের
কোলরিজ কিভাবে কবিতার সংজ্ঞা দিয়েছেন, কবির সংজ্ঞা দিয়েছেন, আর্নল্ড কিভাবে কবিতা এবং কবির সংজ্ঞা দিয়েছেন, এবং ফাইনালি এলিয়ট কবিতা এবং কবি সম্পর্কে কি কি বলেছেন। এটা কিন্তু কানেক্টেড, তাই না? একটা ওয়ান আইডিয়াতে কানেক্টেড। দ্য থিওরি অফ পোয়েট্রি, এদের 5 জন থেকে আমরা থিওরি অফ পোয়েট্রিটা কালেক্ট করব। এরা আসলে কবিতার সংজ্ঞা বা ক্লিয়ার কিনা বলেন। কোয়েশ্চেন নাম্বার 1। স্যার এখানে তো বলা হচ্ছে স্যার যে প্লিজ রেসপন্ড। আহ, মাত্র 10 মিনিটের এত অল্প সময়ের মধ্যে স্যার প্রত্যেক নিয়ে তো করা না যাবে না 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 স্যার। না 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 10 মিনিট। আহা, আপনি ভুল করতেছেন। এটা তো আমি অ্যাসাইনমেন্টের কথা আচ্ছা বলছি। ফাইনাল অ্যাসাইনমেন্ট, ফাইনাল অ্যাসাইনমেন্ট কোয়েশ্চেন নাম্বার 1, এটা হচ্ছে থিওরি অফ পোয়েট্রি। এই 5 জনের ধারণার ভিত্তিতে একটা গেল। আরেকটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2, এটা হচ্ছে আমরা এই যে ফাইনালের 3 জনের আমরা টেক্সট পড়লাম, কোলরিজ, আর্নল্ড অ্যান্ড এলিয়ট, এদের যে পার্সোনাল যে থিওরি গুলো সেগুলো কিভাবে কানেক্টেড। আমরা অলরেডি আর্নল্ডের সাথে এলিয়টের যে মূল থিওরির যে কানেকশন সেটা পেয়েছি। আর্নল্ডের মূল থিওরি কি ছিল? টাচস্টোন মেথড। আর এলিয়টের মূল থিওরি কি ছিল? যে ইম্পর্টেন্স অফ ট্র্যাডিশন। এই টাচস্টোন এবং ট্র্যাডিশন এই দুটোর মধ্যে আমরা একটা কানেকশন পেলাম। এখন আমরা কোলরিজের যে মূল কন্ট্রিবিউশন, ইমাজিনেশন নিয়ে যে তার কথাটা, এটা নিয়ে আমরা ফোকাস করব। এটা হচ্ছে আমাদের নেক্সট ইস্যু। এখন আমরা আমাদের মূল মনোযোগ হচ্ছে কোলরিজেস notion of fancy and imagination. Coleridge built his theory on the basic distinction between fancy and imagination. এই যে fancy আর imagination, এই দুটোর মধ্যে উনি যে পার্থক্য বলছেন, এই দুটোর মধ্যে যে উনি পার্থক্য বলছেন, এটাই হচ্ছে উনার থিওরির ভিত্তি। দিস ইজ দ্য ফাউন্ডেশন অফ হিজ থিওরি। উনি ফ্যান্সি বলতে কি বোঝাচ্ছেন, ইমাজিনেশন বলতে কি বোঝাচ্ছেন। কোলরিজ ফ্যান্সির সংজ্ঞা কিভাবে দিচ্ছেন, ইমাজিনেশন সংজ্ঞা কিভাবে দিচ্ছেন। ফ্যান্সির সংজ্ঞাটা আমরা এই স্লাইডেরই দেখেন সেকেন্ড পয়েন্টে বলা আছে। আপনারা এটা একটু আমাদের সাথে সহজ করে আলোচনা করেন কেউ একজন। জোনায়েদ আপনি চাইলে করতে পারেন, সঞ্জিতা করতে পারেন, যে করতে চান। স্যার ফ্যান্সিটা আর কি হলো কোলরিজের মতে যে একটা হলো প্রাইমারি লেভেল, মানে যেটা দিয়ে শুরু, মানে ফ্যান্সি শুরু। আর তার সেকেন্ড ধাপ কি স্যার হলো ইমাজিনেশন, মানে ক্রিয়েটিভ একটা ইয়ে দুটার মধ্যেই। না না, এইরকম দুটো আলাদা, কিছুটা কি স্যার? দুটো আলাদা, দুটো আলাদা। ফ্যান্সি আলাদা, ইমাজিনেশন আচ্ছা আলাদা, আচ্ছা ধাপ না। ফ্যান্সিটা দেখেন, এই যে স্লাইডে লেখা আছে দেখেন, the term fancy for 18th century view of imagination. স্যার স্যার ফ্যান্সিটা 18th কথাগুলো সেঞ্চুরিতে একটু কেটে কেটে চিন্তাধারাটা যাচ্ছে হচ্ছে স্যার। ফ্যান্সি। আচ্ছা আমি আবার বলছি, ফ্যান্সি এই শব্দটা ইউজ হচ্ছে 18th century view of imagination. নিও ক্লাসিক্যাল পিরিয়ডে, 18th century পিরিয়ডে, 18th সেঞ্চুরিতে ইমাজিনেশন বলতে কি বোঝা হতো, ওই সময়কার ধারণা কি ছিল। আমরা বলছি হচ্ছে আলেকজান্ডার পোপ, তারপর জোনাথন সুইফট, হেনরি ফিল্ডিং, তাদের সমসাময়িক সময়, তাদের সময়ে কল্পনা বলতে তারা কি বুঝতেন, সেই অষ্টাদশ শতাব্দী 18th সেঞ্চুরির ধারণাটাই হচ্ছে ফ্যান্সি। ওই সময় কল্পনা বলতে ওরা যেটা বুঝতেন, তারা যেটা বুঝতেন, ইট ওয়াজ এসেনশিয়ালি মেকানিক্যাল। এটা অনেকটাই যান্ত্রিক, এটা অনেকটাই যান্ত্রিক কল্পনা। মানে এই কল্পনার মধ্যে আমরা কোনো স্বাধীনতা স্যার বা এই কোনো কল্পনার সৃজনশীলতা, ভিতরে কোনো মডিফিকেশন ছিল না, ট্রান্সফরমেশন ছিল না। তারা ভাবতো যে সবার বাস্তবতাই এক। হ্যাঁ হ্যাঁ, এবং তার ল মানে অফ বাস্তবতাকে ভেদ করা অ্যাসোসিয়েশন, যাবে না।
হ্যাঁ, আর ল অফ অ্যাসোসিয়েশন, এটার সব খুব সিম্পল একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। আপনারা কি কেউ আমাদের ধর্মের খোয়াবনামা পড়েছেন? জি স্যার। জি খোয়াবনামা, স্যার, কোন স্যার। স্বপ্ন দেখলে কি হয়? জি স্যার। বিভিন্ন স্বপ্নের সাথে আমাদের ধর্মে বিভিন্ন কিছু অ্যাটাচড আছে। কেউ যদি কোনো স্বপ্ন দেখে ওই স্বপ্নের মানে কি, কেউ যদি কোনো স্বপ্ন দেখে এই স্বপ্নের মানে কি, এই যে এই ধারণাটা, এটা কিন্তু মধ্যযুগীয় ধারণা। আপনারা যে খোয়াবনামাটা পড়ছেন, এই খোয়াবনামার বেসিস কিন্তু সেই মানে বহু বছর আগে, আজকে থেকে 1400 1450 বছর আগের কথা। এত বছর আগের আইডিয়াটা অ্যাপ্লাই হচ্ছে। তখনকার দেখেন মানে তারা স্বপ্ন বলতেই কি বুঝতো? স্বপ্ন মানে হচ্ছে এর পেছনে কোনো একটা অর্থ আছে। এখন সেইটারই একটু মডিফাইড ভার্সন আপনারা চিন্তা করেন। এরা হচ্ছে বিভিন্ন কিছু এই মবিনা আপনি চ্যাটেই এক্সপ্লেন করতে পারবেন, অসুবিধা নেই। আপনি করতে থাকেন, আমরা এটা আলোচনা করতে থাকি। ফ্যান্সি অ্যান্ড ইমাজিনেশন, আমরা ফ্যান্সি বলতে এখানে যেটা বোঝাচ্ছি, এখানে কোলরিজ যেটা বোঝাতে চাচ্ছেন সেটা হচ্ছে ওই যেটা সীমিত কল্পনা, সীমাবদ্ধ, অনেকটাই পঙ্গু, ক্রিপলড ইমাজিনেশন, অনেকটাই যান্ত্রিক। এখন এখানে ল অফ অ্যাসোসিয়েশন, এই শব্দটা কেন আসলো? ল অফ অ্যাসোসিয়েশন, একটার সাথে আরেকটাকে অ্যাসোসিয়েট করা, এটা হচ্ছে আমাদের খোয়াবনামার মতো। একটা এইটা দেখা মানে এইটা, এটা দেখা মানে এইটা, এই যে অ্যাসোসিয়েট করা, একটা ধারণার সাথে আরেকটা ধারণাকে অ্যাসোসিয়েট করা। যেমন আমি স্বপ্নে দেখলাম যে আমি উপর থেকে পড়ে যাচ্ছি, স্বপ্নে দেখলাম আমি পানিতে ডুবে যাচ্ছি, স্বপ্নে দেখলাম আমাকে কোনো বাঘ, জন্তু জানোয়ার ধাওয়া করেছে, আমি দৌড়াচ্ছি। এটার সাথে এটার মানে কি? আমরা যখনই স্বপ্নের মানে খুঁজতে চাই তখন আমরা একটার সাথে আরেকটা অ্যাসোসিয়েট করি, একটা ধারণার সাথে আরেকটা ধারণা অ্যাসোসিয়েট করি। যেমন আমি উপর থেকে পড়ে যাচ্ছি, আমি স্বপ্নে দেখলাম আমি উপর থেকে পড়ে যাচ্ছি, তার মানে আমার পজিশনটা নড়বড়ে হয়ে গেছে, আমি যে কোনো মুহূর্তে মানে ভুল করতে পারি, আমি যে কোনো মুহূর্তে কোনো একটা সমস্যায় পড়তে পারি। আমরা স্বপ্ন যখন দেখি তখন একটার সাথে আরেকটা আমরা অ্যাসোসিয়েট করি। এখন এইটার সাথে কানেক্টেড হয়ে গিয়েছিল অনেক বেশি 18th সেঞ্চুরি ভিউ অফ ইমাজিনেশন। এতটাই আমরা অ্যাসোসিয়েট করে ফেলছি যে স্বপ্নটা নিষ্প্রাণ, যান্ত্রিক হয়ে গিয়েছিল। যখন এই সময়ে কেউ ফ্যান্সি তার সাহিত্যে, ইমাজিনেশন তার সাহিত্যে প্রয়োগ করত, ইট ডাজ নট মডিফাই, এটা কোনো কিছু মডিফাই করতো না, much less does it transform the materials that it deals. কোনো ট্রান্সফর্ম, কোনো ট্রান্সফরমেশন, কোনো মডিফিকেশন, যেটা একটু আগে বললেন একজন, যে কোনো রকম মডিফিকেশন নাই, কোনো রকম ট্রান্সফরমেশন নাই, জাস্ট রিপ্রোডিউস করা, জাস্ট রিপ্রোডিউস করা। যেমন আপনাকে একটা রুম গোছানোর দায়িত্ব দেওয়া হলো, বলা হলো যে এই রুমে একটা খাট আছে, আলমারি আছে, শোকেস আছে, একটা ফ্রিজ আছে, এরকম রুমে যা যা কিছু থাকে, যে রুম থেকে রুমের কোনো জিনিসপত্র আসবাব সে নষ্ট করতে পারবে না, কোনো কিছু বাইরে বের করে ফেলতে পারবে না, তাকে রুমটাকে সাজাতে হবে। ভালো করে খেয়াল করেন, দায়িত্ব দেয়া হলো যে এই রুমটাকে সাজিয়ে দিতে হবে, শর্ত একটাই, কোনো আসবাবপত্র, কোনো জিনিসপত্র নষ্ট করা যাবে না এবং কোনো কিছু বাইরে ফেলে দেওয়া অপশন নেই। তাহলে আপনি কি করবেন? আপনার কিন্তু অলরেডি কিন্তু আপনি আবদ্ধ, মানে রুমে যা কিছু আছে ওইটাকেই ভালো করে সাজাতে হবে, আপনি কোনো কিছু মডিফিকেশন বা ট্রান্সফরমেশন করতে পারবেন না। এখন আপনি যত ভালোভাবেই সাজান না কেন রুমটা, আপনি কিন্তু আপনার মন মতো সাজাতে পারবেন না, কারণ আপনার অনেকগুলো ফার্নিচার আছে, আপনি বের করতে পারবেন না, আপনার ইচ্ছা করতেছে রুম থেকে বের করে দিই, কিন্তু আপনি বের করতে পারতেছেন না। স্যার, আপনাকে ফ্যান্সি হচ্ছে মূলত একটা সীমাবদ্ধ কল্পনা, হ্যাঁ, মানে বাস্তবতার আড়ালে বন্দী। হ্যাঁ, এটা কিন্তু 18th সেঞ্চুরির একটা ধারণা, মানে আপনি চাইলেই সীমাহীন কল্পনা করতে পারছেন না, আপনার কল্পনারও একটা শিকলে বন্দী, আপনার কল্পনাটাও একটা শিকলে আবদ্ধ, কোন রকম মডিফিকেশন করা যাচ্ছে না, কোন রকম ট্রান্সফরমেশন করা যাচ্ছে না, জাস্ট রিপ্রোডিউস। এই জন্য দেখেন 18th সেঞ্চুরির যে নভেলগুলো, গল্প, সাহিত্য, উপন্যাস, নাটক, সেখানে আপনারা দেখতে পাবেন যে তারা মানে
তাদের কল্পনা শক্তি, তাদের সৃজনশীলতার পূর্ণ ব্যবহার ওইভাবে করতে পারেননি বা সেটা দেখাতে পারেননি আমাদের। মনে হয়েছে যে ওনারা যা উপন্যাসে লিখেছেন সেটা তো বাস্তবেই ঘটে, তাহলে বাস্তবতার সাথে উপন্যাসের পার্থক্যটা কোথায়? কারণ তারা জাস্ট তাদের চারপাশের বাস্তবতাটাকে রিপ্রোডিউস করেছেন, কোন রকম ট্রান্সফরমেশন বা মডিফিকেশন আনেননি। সীমাবদ্ধ কল্পনা যেটা যেটা শিল্পীর ক্ষেত্রে মোটেও প্রযোজ্য হওয়া উচিত না। তার মানে ফ্যান্সিটা এটা হচ্ছে এক পঙ্গু কল্পনা বলতে পারি, খুবই সীমাবদ্ধ যান্ত্রিক কল্পনা। এখন এটা প্রবলেমটা কি? কেউ যদি ফ্যান্সি থেকে বের হয়ে না আসতে পারে সে কিন্তু কখনোই তার সৃজনশীলতা, তার ক্রিয়েটিভিটির ফুল ইউটিলাইজ সে করতে পারবে না। আপনি তো পরাধীন, ইভেন আপনার কল্পনাতেও আপনি পরাধীন, তাহলে আপনি কিভাবে সৃষ্টি করবেন নতুন কোনো কিছু? সেই পুরাতন জীবনেই আপনি আবদ্ধ হয়ে থাকবেন। ওই যে আমরা টি.এস. এলিয়টে বলছিলাম না যে দুইটা কথা আছে, যখন আমরা ট্র্যাডিশন নিয়ে কথা বলি দুইটা ইস্যু, একটা হচ্ছে ফলো করা, ট্র্যাডিশনকে ফলো করা, মানে আপনি ট্র্যাডিশনের হাতে বন্দী, আপনি ট্র্যাডিশনের হাতে ফলো করছেন, সেটা হচ্ছে ফ্যান্সি। আর ট্র্যাডিশনকে ধারণ করে নতুন কিছু আনা, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইমাজিনেশন। আপনার মধ্যে যদি ইমাজিনেটিভ ফ্যাকাল্টি না থাকে, আপনার মধ্যে যদি ইমাজিনেশন না থাকে, তাহলে আপনি ট্র্যাডিশনকে ধারণ করে সেটাকে বিবর্তন করতে পারবেন না, সেটাতে নতুন কোনো কিছু আনতে পারবেন না। আপনার মধ্যে যদি ইমাজিনেশন না থাকে তাহলে আপনি ওই কোষ্টি পাথরের ব্যবহার করতে পারবেন না। ইউ উইল নট বি এবল টু ইউটিলাইজ দ্যাট টাচ স্টোন। তখন ওই যে কথা বলেছিলেন আর্নল্ড, যে ইট ইজ নট নেসেসারি টু হ্যাভ সিমিলারিটি উইথ ওল্ড লিটারেচার। টাচস্টোন লিটারেচারের সাথে যে সিমিলারিটি থাকতে হবে তা কিন্তু না, বরং সেখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে হাই ট্রুথ এন্ড সিরিয়াসনেস, এবং সেটা শুধুমাত্র ইমাজিনেশন অ্যাপ্লাই করে সম্ভব। ইমাজিনেশন ইজ এসেনশিয়ালি ক্রিয়েটিভ। স্যার ইমাজিনেশন হচ্ছে ক্রিয়েটিভ, এটা হচ্ছে স্বাধীন কল্পনা। তাহলে কি আমরা বলতে পারি যে ফান্সি বলতে আমি কি এটা বলতে পারি যে আমরা সবাই মনে করেন যে জানি যে ইন্টারনেট ব্যবহার করছি, রাউটার ব্যবহার করছি, এবং তার মাধ্যমে আমরা নেট ব্যবহার করে ক্লাস করছি। এই যে নেট ব্যবহার করে ক্লাস করা, এর মধ্যেই সীমাবদ্ধতা, কিন্তু নেটটা কিভাবে আসছে বা কিভাবে আমরা এই নেটের ব্যবহার করছি বা প্রকাশ পাচ্ছি, সেটা মানে সেটা ভিত্তিতে আমরা না গিয়ে শুধুমাত্র আমরা নেট পাচ্ছি আর রাউটার বা এমবি ব্যবহার করে ক্লাস করছি এবং ক্লাস করতে পারছি, এর মধ্যে সীমাবদ্ধতা থাকাটাই ফান্সি। আবার ইমাজিনেশন বলতে কি এটা বলা যায় যে কেউ একজন মনে করেন যে আদিম যুগে মানুষ পাথরে পাথরে ঘষা দিয়ে করতো, আর এখন যদি কেউ বলে যে এত কষ্ট করে পাথরে পাথরে কেন ঘষছো, তার চেয়ে তুমি একটা দেখলে কাঠি খুঁচা দিলেও তো আগুনটা জ্বলে যায়। তো এই যে আগের যুগের পাথরে পাথরে ঘষা চাইতে এখনের যুগের যে দেখলে জ্বালিয়ে নতুন ভাবে মডিফাইড করে সেটাকে যে নতুন ভাবে আপনার আগুন জ্বালানোর কৌশল, সেটাকে কি আমরা ইমাজিনেশন বলতে পারি? ব্যাখ্যাটা কি এরকম আছে না অনেকটা? আমি আরেকটু সহজ করে বলি, একদম এটা সবাই রিলেট করতে পারেন। আপনারা যখন কোনো অ্যাসাইনমেন্ট লিখতে বসেন, নেট থেকে বিভিন্ন জায়গা থেকে কপি পেস্ট করে একসাথে করলেন সাপোজ, তারপর কপি পেস্ট করার পরে আপনি কোনো নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই না করে আপনি সেগুলোই একটু এডিট করে, মানে নেট থেকে যা কপি করছেন ওটাই একটু এডিট করে, একটু ফন্ট চেঞ্জ করলেন, একটু কালার চেঞ্জ করলেন, একটু স্টাইল চেঞ্জ করলেন, ওইটাকে আপনি জমা দিয়ে দিলেন। তার মানে আপনি কি করলেন? কোন রকম মডিফিকেশন বা ট্রান্সফরমেশন আপনি গেলেন না, জাস্ট রিপ্রোডিউস করলেন। ওটাই তো তাহলে ফ্যান্সি হয়ে যাবে। এটা ফ্যান্সি।
কারণ আপনি নিজে থেকে কিছু আনছেন না, আপনি জাস্ট রিপ্রোডিউস করছেন। আর যদি আমি বিভিন্ন এটা জায়গায় সেটা নিজের থেকে আইডিয়া নিয়ে যদি সম্পূর্ণ লেখাটা চেঞ্জ করে নিজের যে ধারণা পেয়েছি সেটা দিয়ে যদি উপস্থাপন করি তাহলে সেটা ইমাজিনেশনের মধ্যে আসে। কারণ যদিও আমি হ্যাঁ, ধারণা পেয়েছি ক্রিয়েট নেট করা। থেকে বাইরে থেকে, কিন্তু ক্রিয়েট তো আমার নিজস্ব ধারণা থেকে, নিজস্ব হ্যাঁ অনুভূতি থেকে। হ্যাঁ, আপনাকে রিক্রিয়েট করতে সেরকমটাই হবে। হয়। জি। ফ্যান্সিতে নতুন কোনো কিছু সৃষ্টি হয় না, ফ্যান্সিতে জাস্ট রিপ্রোডাকশন। আর ইমাজিনেশন হচ্ছে রিক্রিয়েশন, নতুন করে সৃষ্টি হয়। ক্রিয়েশন, সৃষ্টি, সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি। ইমাজিনেশন মানেই ক্রিয়েটিভিটি, আর ফ্যান্সি মানেই হচ্ছে জাস্ট মিমিক্রি, অনুকরণ, অনুসরণ। ফ্যান্সিকে আমরা বলতে পারি মিমিক্রি, আর ইমাজিনেশনকে বলতে পারি ক্রিয়েটিভিটি। এটা একটা পার্থক্য আমরা বলতে পারি। এটা এখন আমরা দুই ধরনের ইমাজিনেশন আমরা আলোচনা করেছিলাম। এই ইমাজিনেশন ক্রিয়েটিভিটিরও আবার দুইটা ধাপ আছে। একটা হচ্ছে প্রাইমারি ক্রিয়েটিভিটি, একদম প্রাইমারি লেভেলের, আর একটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের। মানে আপনার ইমাজিনেশনেরও আবার কোলরিজ বলছেন দুটো ধাপ আছে। একটা হচ্ছে প্রাইমারি ইমাজিনেশন, the elemental power of basic human perception which enable us to identify, to discriminate, to synthesize. এই যে প্রাইমারি ইমাজিনেশনের তিনটা ধাপ আছে। একটা হচ্ছে টু আইডেন্টিফাই, টু ডিসক্রিমিনেট, যেটা আমরা আর কি আমাদের ইয়ের ক্ষেত্রে হয়। ধরেন আপনি একটা অ্যাসাইনমেন্ট লিখবেন, 10টা ওয়েবসাইট থেকে আপনি ইনফরমেশন জোগাড় করেছেন, কালেক্ট করেছেন। আপনি সেইটাকে হুবহু একটু 19-20 করে জমা দিয়ে দিলেন, ওটা হবে ফ্যান্সি। সাজাবো। তখন আপনি কি করলেন, 10টা ওয়েবসাইটের মধ্যে আপনি দেখবেন যে 9টা ওয়েবসাইটের ইনফরমেশন আসলে আপনার দরকার আছে, বাকি একটা ওয়েবসাইটের ইনফরমেশন না দিলেও চলে, কারণ ওগুলো অলরেডি অন্যান্য ওয়েবসাইটের ইনফরমেশনে অলরেডি আছে, ওটা এক্সট্রা, আপনি ওটা বাদ দিয়ে দিলেন। তাহলে আপনি আইডেন্টিফাই করলেন প্রথমে যে আপনার কোন ইনফরমেশনটা জরুরি, কোনটা দরকার, কোনটা দরকার না, যেটা দরকার না ওটা বাদ দিয়ে দিলেন। তারপর আপনি আইডেন্টিফাই করলেন যে কোনগুলো একই রকম। এই যে 9টা ওয়েবসাইটের ইনফরমেশন, কোনগুলো একই রকম, একই রকম গুলো আপনি আইডেন্টিফাই করলেন, ঠিক আছে? এবং যেগুলো আলাদা সেগুলোকে ডিসক্রিমিনেট করলেন। দেখবেন 4টা একরকম, বাকি 5টা অন্যরকম। আইডেন্টিফিকেশন এন্ড ডিসক্রিমিনেশনের মাধ্যমে আপনি 9টা ওয়েবসাইটের ইনফরমেশন আপনি আলাদা করে ফেললেন। একই রকম 4টা এক পাশে, একই রকম 5টা আরেক পাশে। তারপর যে 4টা একই রকম তাদেরকে আপনি সিনথেসাইজ করলেন, মানে তাদেরকে আপনি এক করে ফেললেন। সিনথেসাইজ করা মানে হচ্ছে মিশিয়ে একটা বডি তৈরি করা। আবার ওই পাশে 5টা আছে, ওই 5টাকেও মিশিয়ে একটা তৈরি করা। তার মানে আপনি অ্যাকচুয়ালি 2টা প্যারাগ্রাফে যে ইনফরমেশন গুলো, যে আইডিয়াটা আপনি প্রেজেন্ট করলেন, সেটা অ্যাকচুয়ালি 9টা ওয়েবসাইট থেকে কালেক্ট করা। আপনি চাইলে উল্লেখ করতে পারেন যে এই ওয়েবসাইট থেকে নেওয়া, কিন্তু আপনি যেহেতু পুরোপুরি নিজে সিনথেসাইজ করেছেন, তার মানে এখানে আপনার নিজেরও কিছু ক্রিয়েটিভিটির ব্যাপার আছে। এই যে সিনথেসাইজ করা, বিভিন্ন জিনিস একসাথে মিলিয়ে নতুন কোনো কিছু তৈরি করা, ইট ইজ নট মিয়ার রিপ্রোডাকশন। মডিফাই করবেন, ট্রান্সফর্ম করবেন এবং আলটিমেটলি সিনথেসাইজ করে নতুন কোনো কিছু একটা তৈরি করবেন। এর আগে ছিল 9টা জিনিস, 9টা থেকে আপনি 2টা জিনিস তৈরি করলেন। এই যে সিনথেসাইজ, আইডেন্টিফাই, ডিসক্রিমিনেট, সিনথেসাইজ, এর ফলে কি হবে? টু প্রডিউস অর্ডার আউট অফ ডিসঅর্ডার। প্রথমে একটা বিশৃঙ্খল অবস্থা ছিল, সেই বিশৃঙ্খল অবস্থা থেকে একটা শৃঙ্খলাবদ্ধ, একটা ডিসিপ্লিনড অবস্থার সৃষ্টি হবে। এটা আমরা আপনাদেরকে ওই আমাদের লেকচার 12-এ আমি আপনাদের সাথে ব্যাখ্যা করেছিলাম যে সাপোজ আপনাকে একটা হল রুমে ছেড়ে দেওয়া হলো, হল রুমে হচ্ছে হাজার রকম জিনিসপত্র এলোমেলো অবস্থায় আছে, আপনাকে বলা হলো আপনি হল রুমটা একটু গুছান। তখন আপনি কি করবেন? একই রকম জিনিসগুলো আইডেন্টিফাই করবেন, আলাদা রকম জিনিসগুলো ডিসক্রিমিনেট করবেন। একই রকম জিনিসগুলো একসাথে করবেন, ভিন্ন রকম জিনিস আলাদা করবেন। আইডেন্টিফিকেশন এন্ড ডিসক্রিমিনেশন। তারপর
কিভাবে সেটাকে সাজানো যায়। আপনি দেখবেন বিভিন্ন দোকানে, বিভিন্ন ওই ডিপার্টমেন্টাল স্টোরে দেখবেন এক এক স্টোরের সাজানোর পদ্ধতি এক এক রকম। দেখবেন জন্যই মানুষ সেখানে যায়, ওখানে এত সুন্দর করে সাজানো, মানে ওখানকার সিনথেসিস এতটাই সুন্দর। তারা দে আর ক্রিয়েটিং অর্ডার আউট অফ ডিসঅর্ডার। প্রথমে একটা বিশৃঙ্খল অবস্থা ছিল, সেই বিশৃঙ্খল অবস্থা থেকে একটা শৃঙ্খল, সুন্দর, সাজানো গোছানো টিপটপ একটা বিষয় নিয়ে আসলো। বিশৃঙ্খল অবস্থা থেকে শৃঙ্খলাবদ্ধ অবস্থায় নিয়ে আসা, ডিসঅর্ডার থেকে অর্ডারে নিয়ে আসা। এলোমেলো ছিল, এলোমেলো থেকে গোছানো। এটা হচ্ছে প্রাইমারি ইমাজিনেশন। এলোমেলো বিশৃঙ্খল অবস্থা ছিল, সেটাকে গুছিয়ে একটা অর্ডারলি, একটা ডিসিপ্লিনড একটা কোনো কিছু, সুন্দর গোছানো কোনো কিছু তৈরি করা। এই অগোছালো অবস্থা থেকে গোছানো অবস্থায় নিয়ে আসা, এটাকে বলা হয় প্রাইমারি ইমাজিনেশন। প্রাইমারি ইমাজিনেশন নিয়ে আপনারা আরো কেউ কিছু বলতে চান? সেকেন্ডারি অর ক্রিয়েটিভ ইমাজিনেশন, যেটা সেকেন্ডারি হচ্ছে, এটা একটু অ্যাডভান্স লেভেলের ইমাজিনেশন। সেটা কেমন? থ্রু এখানে শুধুমাত্র ওরা শুধু মডিফিকেশনে মাত্র ওরা খুশি না, তারা পুরো জিনিসটাকে ট্রান্সফর্ম করতে চাচ্ছে। ডিসলিউশন, ডিফিউশন এন্ড ডিসিপেশন, মানে একদম ভেঙে টুকরো টুকরো করে ফেলা। ইট ক্রিয়েটস আ chaos and sets out to create a universe from it. সেটা কি? সেকেন্ডারি ইমাজিনেশনের বিষয়টা হচ্ছে, ও প্রথমেই এলোমেলো করে ফেলবে, যতটুকু এলোমেলো আছে তার থেকে বেশি এলোমেলো করবে, এলোমেলো করে একদম মানে মূল উপাদান ভেঙে ফেলবে, একটা কেয়সের সৃষ্টি করবে, একটা কেয়সের সৃষ্টি করে তারপর সেখান থেকে নতুন একটা জগতের সৃষ্টি করবে, সম্পূর্ণ নতুন এক ইউনিভার্স, টোটালি আ নিউ ইউনিভার্স। তাহলে প্রাইমারি ইমাজিনেশন আর সেকেন্ডারি ইমাজিনেশনের মধ্যে পার্থক্য কি? প্রাইমারি ইমাজিনেশনের বিষয়টা হচ্ছে এখানে শুধু গোছাচ্ছে, বিশৃঙ্খল অবস্থা থেকে শৃঙ্খলাবদ্ধ অবস্থায় নিয়ে আসছে। আর সেকেন্ডারি অর ক্রিয়েটিভ ইমাজিনেশন, সে হচ্ছে গোছাচ্ছে না, সে হচ্ছে প্রথমে একটা কেয়স, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। প্রাইমারি ইমাজিনেশন প্রথম থেকেই তার টার্গেট থাকে গোছানো, আর সেকেন্ডারি অর ক্রিয়েটিভ ইমাজিনেশনের উদ্দেশ্য প্রথমে থাকে একদম একটা কেয়স, একটা কেয়সের সৃষ্টি করা, একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করা, তারপর এর উপাদানগুলোকে ডিসলিউট করা, ডিফিউজ করা, ডিসিপেট করা, মানে একদম ভেঙে চুরমার করে ফেলা, মানে যা যা কিছু আছে সবকিছুকে চুরমার করে ফেলা, একদম মূল উপাদানে ভাগ করে ফেলা, একদম ট্রু ট্রান্সফরমেশন যেটাকে। টি.এস. এলিয়টের সাথে আমরা এই জায়গায় একটা কানেকশন পাই। টি.এস. এলিয়ট বলেছিলেন ট্রান্সমিউটেশন, মানে ব্যক্তিগত আবেগ ইউনিভার্সাল ফিলিংস আনার জন্য। যদি সেটা কেউ করতে চায়, তাহলে তাকে এই যে ক্রিয়েটিভ ইমাজিনেশনের মধ্য দিয়ে যেতে হবে। এবং এটার সাথে আমরা আর্নল্ডকেও কানেক্ট করতে পারি। কিভাবে? আর্নল্ড বলেছিলেন touchstone method. Touchstone method is about high truth and seriousness. High truth and seriousness. It is not about personal like or dislike or personal taste. এটা হচ্ছে পুরো ক্রিয়েটিভ ইমাজিনেশন হচ্ছে প্রথমে সবকিছু এলোমেলো করে ফেলবে, একদম ভেঙে চুরমার করে ফেলবে। কিসের হলরুম, কিসের গোছানো, পুরো আইডিয়াটাই চেঞ্জ করে ফেলবে, কোনো হলরুম থাকবে না, একদম পুরো গোড়া থেকে পুরো ইউনিভার্সটাকে পুরো সে নিজে তৈরি করবে, আগের কোনো কিছুই সে রাখবে না, টোটাল
নিউ ক্রিয়েশন। এটা হচ্ছে সেকেন্ডারি অর ক্রিয়েটিভ ইমাজিনেশন। স্যার এটাকে তো এভাবে বলা যায় যে কোনো একটা রাস্তায় দেখা গেল যে সেনাবাহিনী যাবে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে অনেকগুলো গাড়ি আছে, যে কারণে সেনাবাহিনীর নিজস্ব গাড়িটা যেতে পারছে না। সেক্ষেত্রে সে চাইলো যে এত গাড়ি কেন, এই রাস্তা পুরোটাই ব্লক করে দিব, এবং এর ফলে দেখা যাচ্ছে যে আহ, জরুরি মুহূর্তে রাস্তা ব্লক করার কারণে অন্যদিকে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, কারণ অনেক গাড়ি কিন্তু জামে আটকা পড়বে। কিন্তু আম, কিছুক্ষণের মধ্যে তো আবার এটা দেখা যাবে যে আপনার রাস্তাটা খালি হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে পুরো রাস্তা কার্ফট জারি করলে 2 দিনের মধ্যে দেখা যাবে যে পুরো রাস্তা খালি হয়ে যাচ্ছে। তখন সে আবার এই রাস্তাটাকে চলাচলের জন্য নতুন করে সাজালো যে এ গাড়ি এভাবে যাবে, এ গাড়ি এভাবে যাবে। তো সে অনুযায়ী দেখা যাচ্ছে যে পুরো গাড়ি কার্ফট মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে হলেও সে পুরো রাস্তাটা ফাঁকা করে নতুন ভাবে আবার গাড়ি চালানো শুরু করলো। আচ্ছা, সেটাই এখন না না না, বিষয়টা কি, আপনি এখনো ওই প্রাইমারি ইমাজিনেশনেই আছেন। প্রাইমারি ইমাজিনেশনে কেন আছেন আপনাকে মানে আরেকটু ডিপে জানাবো। সাপোজ এখন আমাদের পৃথিবীতে অবস্থা কি, প্রচন্ড বায়ু দূষণ, পানি দূষণ, মাটি দূষণ, বন্যপ্রাণী হারিয়ে যাচ্ছে, গাছপালা ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষে মানুষে বিভেদ। এখন আপনি যদি বলেন আমি পুরো পৃথিবীটাকে সাজাবো, সাজিয়ে গুছিয়ে যেটা আছে সেটাকেই যতখানি প্রোটেক্ট করা যায়, এটা হচ্ছে প্রাইমারি ইমাজিনেশন। আপনি যা আছে বিশৃঙ্খল অবস্থা সেটাকে আপনি গোছাতে চাচ্ছেন। আর আপনি যদি এটা বলেন যে এই পৃথিবী এখন আর আমরা আর এই মডিফিকেশনে যাব না, আমি পুরো পৃথিবীটাকে ধ্বংস করে ফেলবো, কোনো মানুষ থাকবে না, কোনো গাছপালা থাকবে না, কিছু থাকবে না, পুরোটা ধ্বংস করে আবার সেই 400 কোটি 450 কোটি বছর আগে থেকে যেভাবে পৃথিবী আস্তে আস্তে তৈরি হলো সেভাবে আবার আস্তে আস্তে তৈরি হোক। যখন আপনি এইটা করবেন তখন সেটা হচ্ছে ক্রিয়েটিভ ইমাজিনেশন। মানে অনেকটাই আপনি বলতে পারেন আপনি যখন ক্রিয়েটিভ ইমাজিনেশন করছেন তখন ইউ হ্যাভ দ্য পাওয়ার অফ আ গড অলমাইটি। দ্যাট মিনস টোটাল জিনিসটাকে নিজের মতো করে ক্রিয়েট করা। হ্যাঁ, একদম ধ্বংস করে আবার নতুন করে সৃষ্টি করা। স্যার এখানে আমার যে বিষয়টা কনফিউজ হচ্ছে সেটা হচ্ছে যে সম্পূর্ণ নিজের মতে তো ক্রিয়েট করা যাবে, কিন্তু সেক্ষেত্রে পুরোটা আবার ধ্বংস করা প্রয়োজন কি, বা ধ্বংস কেন করব? কারণ এটা হচ্ছে বিষয় যে আপনি কতটুকু রিস্ক নিতে চাচ্ছেন। আপনি কি শর্টকাটে করতে চাচ্ছেন নাকি গোড়া থেকে চেঞ্জ করতে চাচ্ছেন, এটা হচ্ছে ইচ্ছার ব্যাপার। আপনি যদি চান যে যেটাই আছে ওইটাকে আমরা গোছাই, এটা একটা সেফ খেলা, মানে এটাকে বলা হয় রক্ষণশীল পদ্ধতি, যে যেটা আছে ওইটাকেই আমরা সাজাবো, খুব বেশি চেঞ্জ করার দরকার নেই, আমরা ওইটাকেই সাজাবো। যদি আপনি তাহলে তো স্যার ওটা প্রাইমারিতে চলে যাবে। হ্যাঁ প্রাইমারি, মানে আপনি কিন্তু তাহলে একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে একটা শৃঙ্খলা আনতে চাচ্ছেন। কিন্তু এখানে এখানে অনেকেই প্রাইমারি ইমাজিনেশনকে বলবেন তাহলে তো এটা ফ্যান্সির কাছাকাছি চলে গেল। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফ্যান্সি এন্ড প্রাইমারি ইমাজিনেশন? ফ্যান্সি হচ্ছে জাস্ট ওইটাকেই আমাদের সামনে তুলে ধরা, তেমন কোনো চেঞ্জ নাই। ফ্যান্সি হচ্ছে রিয়েলিটি যা ওইটাকেই তুলে ধরা, কোনো রকম মডিফিকেশন না করে। মডিফিকেশন যখন আমরা করব তখন আমাদের চিন্তা কি থাকে যে একটা জিনিস একটু সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করি, এলোমেলো আছে একটু গুছিয়ে করি, তখন ওইটাকে বলা হয় প্রাইমারি ইমাজিনেশন। আর আরেকজন দেখবেন মাঝে মাঝে কিছু নতুন করে তৈরি করো, দ্যাট ইজ ক্রিয়েটিভ ইমাজিনেশন। ক্রিয়েটিভ ইমাজিনেশনের অসুবিধা কি? অসুবিধা হচ্ছে একদম সবকিছু নতুন করে তৈরি করতে হবে। একটু আগে এখন তো কাঠিতে ঠোকা দিলেই হয়, কিন্তু তখন আপনার হাতে আর কোনো কাঠি থাকবে না, আপনাকে আবার সেই পাথরে ফেরত যেতে হবে, নতুন করে চাকা আবিষ্কার করতে হবে, নতুন করে বিজ্ঞানকে ডেভেলপ করতে হবে। অথবা আপনি যদি চান বিজ্ঞান থাকবে না, ইটস আপ টু ইউ, কারণ সেটা সম্পূর্ণ আপনার কল্পনার জগৎ। আপনি আপনার কল্পনার জগৎকে কিভাবে নির্মাণ করবেন সেটা সম্পূর্ণ আপনার হাতে। এটা বিশেষ করে এখনকার যে পোস্ট মডার্ন লিটারেচার,
স্পেশালি পোস্ট মডার্ন লিটারেচার গুলোতে, এবং আরো যদি আপনারা সহজ করে দেখেন যে বিভিন্ন সায়েন্স ফিকশন মুভিগুলা, এই যে মার্ভেল ইউনিভার্স, ডিসি ইউনিভার্স, হ্যারি পটার ইউনিভার্স, এগুলো সবই কিন্তু এই ক্রিয়েটিভ ইমাজিনেশনের ফলে সৃষ্টি। আপনারা যারা এই মুভিগুলো দেখেছেন দেখবেন এখানে পৃথিবীকে যেভাবে দেখানো হচ্ছে বর্তমান পৃথিবীর সাথে তার কোনো মিল নাই, টোটালি ডিফারেন্ট। সম্পূর্ণ নতুন এক পৃথিবীর সৃষ্টি করা, সম্পূর্ণ নতুন এক মহাবিশ্বের সৃষ্টি করা, এটা হচ্ছে ক্রিয়েটিভ ইমাজিনেশন। তাহলে ফ্যান্সি কি? বাস্তবে যা দেখছি সেটাকেই রিপ্রোডিউস করছি কোনো রকম চেঞ্জ না করে, ওটা হচ্ছে ফ্যান্সি। প্রাইমারি কি? বাস্তবে যেটা দেখছি বিশৃঙ্খল, সেটাকে একটু সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করলাম। আর ক্রিয়েটিভ ইমাজিনেশন হচ্ছে আমি আর চারপাশে যা কিছু দেখছি সবকিছু ধ্বংস করে, একদম কেয়সের সৃষ্টি করে, ধ্বংস করে সম্পূর্ণ গোড়া থেকে নতুন কোনো কিছু একটা সৃষ্টি করা, এটা হচ্ছে ক্রিয়েটিভ ইমাজিনেশন। স্যার, সাহিত্যিক একটা কোনো সাহিত্য সম্পর্কে কিভাবে ধ্বংস করে সেটাকে আবার সাজিয়ে লাগবে, যদি একটু শর্ট বিশ্লেষণ করতেন তাহলে বুঝতে আরো সুবিধা হতো। যেমন এই ক্ষেত্রে আপনারা সায়েন্স ফিকশন উপন্যাস, যেগুলো সহজ একটা উদাহরণ হচ্ছে সায়েন্স ফিকশন উপন্যাস, অথবা যে সুপারম্যান, এই মুভিগুলোর দিকে তাকান। এখানে পৃথিবীকে যেভাবে দেখানো হচ্ছে, দেখবেন বেশিরভাগ সময় বর্তমান পৃথিবীর সাথে তার কোনো মিল নেই। অন্য একটা জগতের গল্প, একটা প্যারালাল ইউনিভার্সের গল্প আমাদের সামনে হাজির করা হচ্ছে। এখন যখনই আপনি সাহিত্যের মাধ্যমে অন্য একটা জগৎ সৃষ্টি করবেন, তখন কিন্তু সেই জগতের সমস্ত কিছু কন্ট্রোল করার ক্ষমতা কিন্তু লেখকের হাতে, পুরোটাই লেখকের হাতে। আপনি এখন চিন্তা করলেন যেটা রোমান্টিকরা করেছিলেন, রোমান্টিকরা বললেন যে 18th সেঞ্চুরি পিরিয়ডের যে নিয়ম কানুন তারা সেটা সম্পূর্ণ বাতিল করে নতুন পদ্ধতি নিয়ে আসলো। এটা আপনারা অনেকটাই ক্রিয়েটিভ ইমাজিনেশনের একটা ধাপ বলতে পারেন। স্যামুয়েল টেইলর কোলরিজ তার রাইম অফ এনশিয়েন্ট ম্যারিনার, কুবলা খান, ক্রিস্টাবেল, এই কবিতাগুলোর মধ্যে যে পৃথিবীকে আমাদের সামনে তুলে ধরেছেন সেটা তো বাস্তব কোনো পৃথিবী না, এটা কল্পনার পৃথিবী। এবং এটা পুরোটা কোলরিজ নিজের হাতে তৈরি করেছেন, পুরোটা তার তৈরি করা। স্যামুয়েল টেইলর কোলরিজের এই রাইম অফ এনশিয়েন্ট ম্যারিনার, এটা আপনারা লক্ষ্য করেন। অথবা আরো ভালো হয় যদি আপনারা কুবলা খান এই কবিতাটা যদি আপনারা খেয়াল করেন, জানাডুর কথা এখানে যে সে বলছে, এই জানাডু এটা তো মানে বাস্তব কোনো জগৎ না, এটা কিন্তু আমাদের এমন কোনো দেশ না যে আপনি চাইলে বিমান দিয়ে ঘুরে আসতে পারবেন। কারণ জানাডু দিস ইজ অ্যান ইমাজিনেটিভ কান্ট্রি, এবং এটা পুরোটাই হচ্ছে কোলরিজের কল্পনা। ক্রিয়েটিভ ইমাজিনেশন না থাকলে কেউ এইভাবে নতুন একটা জগতের সৃষ্টি করতে পারবে না। অলমাইটি গড, অথর এই জায়গায় অলমাইটি গডের ভূমিকায় অবতীর্ণ হয়। এখন প্রাইমারি ইমাজিনেশন, সেকেন্ডারি আর ক্রিয়েটিভ ইমাজিনেশনের একটা ব্যাপার কি, যে আমরা চাইলেও তো স্থান ও কালের বাইরে যেতে পারবো না, আমরা আলটিমেটলি আমাদের সময়ের, আমাদের সমাজের প্রোডাক্ট। এখন আমরা যতই নতুন একটা মহাবিশ্বের সৃষ্টি করি, আমরা কিন্তু আমরা যে মহাবিশ্বটাকে দেখছি সেটাকেই আমরা কোনো না কোনো ভাবে হয়তো একটু মডিফিকেশন করে, একটু চেঞ্জ করে সৃষ্টি করব। যেমন হ্যারি পটার, আপনারা যদি এই সিনেমাটা দেখে থাকেন, হ্যারি পটারের যে হগওয়ার্টসের যে ইনস্টিটিউশন এবং আরো কিছু বাদ দিয়ে আমরা বাইরের যে পৃথিবীটা আমরা দেখতে পাই, যেটা জে.কে রাউলিং সৃষ্টি করেছেন, সেটা কিন্তু অনেকটাই মানে আমাদের পরিচিত পৃথিবী, শুধু এক্সট্রা একটা ম্যাজিক্যাল এলিমেন্ট অ্যাড হয়েছে। তারপর ডিসি বা মার্ভেল কমিক্স ইউনিভার্সে সুপারম্যানরা আকাশে উড়াউড়ি করছে, কিন্তু তারা যে পৃথিবীতে উড়াউড়ি করছে ওই পৃথিবীটা তো
আমাদের পরিচিত পৃথিবীর মতোই। তারপর লর্ড অফ দ্য রিংস আপনারা যারা দেখেছেন, সেখানে ম্যাজিক্যাল কিছু ক্রিয়েচার বাদ দিলে পৃথিবীটা কিন্তু একই রকম, একেবারে যে অন্য রকম তা কিন্তু না। মানে আলটিমেটলি আমরা যদি ক্রিয়েটিভ ইমাজিনেশনে অ্যাপ্লাই করি, তাও যে আমরা সেটাকে পুরোপুরি স্বাধীনভাবে ব্যবহার করতে পারবো তাও কিন্তু না। আমরা যতই বলি যে আমরা একদম নতুন কিছু সৃষ্টি করেছি, কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু একেবারে নতুন কিছু কখনোই সৃষ্টি করতে পারি না। একদম শুরু থেকেই যেটা বলে আসছে যে অ্যারিস্টটলের পোয়েটিক্স, যে অ্যারিস্টটলের পোয়েটিক্সের মাইমেসিস যখন আমরা পড়েছি, তখন আপনাদের বলছি না যে আপনি যতই নতুন কিছু আনতে বলেন, নতুন কিছু কিন্তু একেবারেই নতুন কিছু না। আমরা কিন্তু সাবকনশিয়াসলি একটা ট্র্যাডিশনকে ধারণ করে কিন্তু আমরা আগাতে থাকি। সেই আমরা আবার ফিরে আসি এলিয়টের ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, সেই আমরা আবার ফিরে আসি ম্যাথু আর্নল্ড। আমরা আমাদের মনের মধ্যে কিছু কিছু কোষ্ঠী পাথর থাকে, আমরা সেই কোষ্ঠী পাথরকে সবসময় ফলো করি। আমাদের ভেতরের কিছু উপাদান আছে, এগুলা কখনো ধ্বংস হয়ে যায় না। আমরা যতই চেষ্টা করি নতুন কিছু তৈরি করতে, কিছু কিছু বিষয় আছে যেগুলো আমরা ভিতরে আমরা সবসময় রাখি, ওগুলো কখনো আমরা পরিবর্তন করতে চাই না। আলটিমেটলি আমরা যতই আমাদের কল্পনা শক্তির ব্যবহার করি না কেন, একটা জায়গায় কিন্তু আমরা সবসময় একটা কিছু প্রিজার্ভ, রক্ষা করার চেষ্টা করি। আমরা উই ট্রাই টু প্রিজার্ভ আ পার্ট অফ আওয়ার রিয়ালিটি। আমরা আমাদের বাস্তবতার একটা অংশ, কিন্তু কোনো না কোনো অংশ আমরা কিন্তু রক্ষা করে যাই সবসময়। উই ট্রাই টু প্রিজার্ভ আওয়ার রিয়ালিটি। এবং যে অংশটা আমরা সবসময় রক্ষা করি, ওই অংশটার সাথেই আমরা এলিয়টের ট্র্যাডিশন আর আর্নল্ডের টাচ, আমরা যতই বিভিন্ন কিছু চেঞ্জ করে ফেলি, কিছু কিছু জিনিস আমরা কখনো চেঞ্জ করতে পারি না বা চেঞ্জ করতে চাই না, কিন্তু আমরা অ্যাডভান্সমেন্টে যাই, আমরা এগিয়ে যাই, আমরা পরিবর্তন আনি। আমাদের একটা ভিত্তি থাকে, একটা ফাউন্ডেশন থাকে, ওই ফাউন্ডেশনের উপর ভিত্তি করে আমরা কিন্তু সামনে এগিয়ে যাই। টাচস্টোন আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার পথ দেখায়, ট্র্যাডিশন আমাদেরকে উন্নতি করার পথ দেখায়, ইমাজিনেশন আমাদেরকে হেল্প করে। আমরা যদি ফ্যান্সিতে পড়ে থাকি তাহলে আমরা আগাতে পারবো না, আমরা সারা জীবন পেছনে পড়ে থাকবো। আমরা যদি আমাদের প্রাইমারি ইমাজিনেশন ইউজ করি তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে এগিয়ে যেতে পারবো। এবং মাঝে মাঝে উই নিড টু অ্যাপ্লাই আওয়ার ক্রিয়েটিভ ইমাজিনেশন, মাঝে মাঝে উই নিড টু জাম্প। কিন্তু কিছু কিছু সময় দেখা যায় কোন কোন সাহিত্যিক তারা এত বেশি জাম্প দিয়ে ফেলে যে তাদের সব লেখা আমাদের মাথার উপর দিয়ে চলে যায়। সামটাইমস জাম্প ইজ হিউজ জাম্প, যেটা রোমান্টিকদের বেলায় হয়েছিল। ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ তারা অনেক বেশি জাম্প দিয়ে ফেলেছিল, এই জন্য কিন্তু তারা প্রথম দিকে কোনো মানে পাত্তা পায়নি। ব্লেক প্রথম দিকে পাত্তা, এরা কেউই কিন্তু পাত্তা পায়নি, কারণ তাদের জাম্পটা। পরবর্তীতে আমাদের তাদের লেভেলে আসতে আমাদের সময় লেগে গেছে, যেটা আমরা বলি যে মিনিমাম 100 ইয়ার্স আমাদেরকে ইনভেস্ট করতে হয় একটা জিনিস কেমন সেটা পর্যবেক্ষণ করতে। উই নিড টু অবজার্ভ ফর অ্যাট লিস্ট 100 ইয়ার্স। যারা আর্টিস্ট তারা ইন্টেলেকচুয়ালি অনেক অ্যাডভান্স থাকে এবং তাদের লেভেলে সব মানুষের পৌঁছাতে 200-300 বছর লেগে যায়, অনেক সময় তাও হয় না। বাট স্টিল আমাদের তো ওই লক্ষ্যে আগাতে হবে। আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফাইনাল অ্যাসাইনমেন্টের সেকেন্ড কোয়েশ্চেন। যেটা সেকেন্ড কোয়েশ্চেনটা তাহলে কি, আমরা কিভাবে কোলরিজের থিওরি
ম্যাথু আর্নল্ডের থিওরি এবং এলিয়টের থিওরিটাকে কানেক্ট করতে পারি। কোলরিজের থিওরি, আর্নল্ডের থিওরি এবং এলিয়টের থিওরি, আমরা এই তিনটাকে কানেক্ট করে ফেলেছি কিন্তু অলরেডি। আমরা ইমাজিনেশন এন্ড ফ্যান্সি, কোলরিজের থিওরি অফ ইমাজিনেশন, তার সাথে আমরা কানেক্ট করেছি আর্নল্ডের টাচস্টোন থিওরি, টাচস্টোন মেথড, এবং তার সাথে আমরা কানেক্ট করেছি এলিয়টের থিওরি অফ ট্র্যাডিশন। এই তিনটাকে কিন্তু আমরা কানেক্ট করে ফেলেছি। এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন নাম্বার 2। ফাইনাল অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন নাম্বার 1 কি ছিল? থিওরি অফ পোয়েট্রি অ্যাকর্ডিং টু অল 5 অথর্স। এই 5 জন তারা কিভাবে কবিতা এবং কবির সংজ্ঞা দিয়েছেন সেটা একটা কোয়েশ্চেন। কবিতা এবং কবি আলাদা, নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে হাউ ক্যান ইউ কানেক্ট Coleridge's theory of imagination, Arnold's touchstone method, and Eliot's theory on tradition? এই তিনটাকে আপনি কিভাবে কানেক্ট করতে পারেন, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 2। আমি অফিসিয়ালি কোয়েশ্চেনটা দিয়ে দিব, কিন্তু এটাই হচ্ছে কোয়েশ্চেন। মানে আপনারা এই দুটো এই যে আমাদের লেকচার 20 আর লেকচার 21, এই দুইটা যদি আপনারা মূলত ফলো করেন তাহলে কিন্তু আপনারা ওই আপনাদের গাইডলাইন পেয়ে যাবেন যে কোথা থেকে কিভাবে আপনারা অ্যাসাইনমেন্টটা লিখতে পারেন, ফাইনাল অ্যাসাইনমেন্ট। আপনারা যদি এখন কেউ কিছু আলোচনা করতে চান আলোচনা করতে পারেন। স্যার অ্যাসাইনমেন্টস এর মার্কসটা কত হবে? ফাইনাল অ্যাসাইনমেন্টের মার্কস হবে হচ্ছে 40। কোয়েশ্চেন নাম্বার 1 20, কোয়েশ্চেন নাম্বার 2 20, 20। তো এখানে কি মাত্র দুটো কোশ্চেনই থাকবে? হ্যাঁ, দুটাই। কোনো অপশন নেই? না, অনেক থাকতে পারে, ইলাবোরেটলি তো করবে, মানে অপশন লিখতে অপশন হবে। থাকতে পারে, অপশন থাকতে পারে, কিন্তু আপনি যদি এই দুইটার প্রিপারেশন নেন আপনার হয়ে যাবে। আচ্ছা। স্যার আপনি যদি একটু ওয়ার্ড লিমিটটা বলে দিতেন ভালো হতো। ওয়ার্ড লিমিট হচ্ছে আপনার 500 ওয়ার্ডস। আপনি 20 দুটো মার্কসের মিলিয়ে? জন্য অ্যাসাইনমেন্ট তো না, দুটো মিলে 1000 পার কোয়েশ্চেন, মানে আপনার লিমিট হচ্ছে 500, এর বেশি আপনি যাবেন না। স্যার 500 তো অনেক। আমি দেখলাম 20 যে মার্কসের জন্য 500? অ্যাসাইনমেন্ট হিসেবে। হ্যাঁ স্যার এখানে একটা হচ্ছে স্যার যেহেতু আপনি ফার্স্ট কোশ্চেনে বলছেন যে সেকেন্ড কোশ্চেনটা যে ওনাদের তিনজনেরটা সামঞ্জস্য, সেটা স্যার করতে গেলে ন্যূনতম 750 থেকে এর চেয়ে একটু বেশি হয়ে যায়। আর প্রথম যেটা স্যার একবারে আপনার অ্যারিস্টটল থেকে শুরু করে এলিয়ট পর্যন্ত যে পোয়েট্রি থিওরিটা, সেটাকে স্যার যদি আমরা নিজের থেকে ক্রিয়েট করে লিখি তাহলে স্যার একটু তো স্যার ওয়ার্ড লিমিটটা একটু বেড়ে যাবে স্যার। কারণ আপনারা পাঁচজনের তো চেষ্টা স্যার করতে 5টা থাকেন, ওয়ার্ডের মধ্যে তো স্যার লেখা আপনারা সম্ভব না। হ্যাঁ আপনারা কাজ করতে থাকেন, আমরা এটা পরে দেখবো আর কি। জি স্যার। হুম। আচ্ছা ঠিক আছে। স্যার সাবমিট করার জন্য আমরা কয়দিন সময় পাবো? 1 সপ্তাহ। ওকে স্যার, থ্যাংক ইউ। তাহলে আমি আজকের মতো রেকর্ডিংটা অফ করে দেই। আমি অ্যাভেলেবল থাকবো, আপনাদের যদি কোনো কাউন্সিলিং এর দরকার হয় আপনারা এরপরে জিজ্ঞেস করতে পারেন। ঠিক আছে সবাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।